সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to 1 পাওয়ার সিস্টেম পার্ট 2 ক্লাস নাম্বার 12 এ স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের বেসিক প্লাস ম্যাথ এই দুটো জিনিস করব। তবে ম্যাথ পুরোপুরি করব না, ম্যাথ হচ্ছে যে বেসিকের সাথে রিলেটেড কিছু ম্যাথ করব। আগামী যে ক্লাসটি হবে সেই ক্লাস হচ্ছে এই সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের বাকি ম্যাথগুলো করানো হবে। তো আজকে আমরা কিছু দূর আগাবো। তো সিমেট্রিক্যাল ফল্ট আপনারা সবাই জানেন সিমেট্রিক্যাল ফল্ট কি জিনিস। আমি পড়ানোর স্বার্থে আবার একটু ব্যাখ্যা করব। যখন পাওয়ার সিস্টেমে এই যে এই ধরনের তিনটা লাইন, যখন হঠাৎ করে তিনটা লাইন একসাথে শর্ট হয় তখন আমরা কি বলি? ফেস টু ফেস শর্ট। এইভাবে তিনটা লাইন যদি একসাথে শর্ট হয় এটা একটা সিমেট্রিক্যাল ফল্ট। আবার যদি এই তিনটা লাইন এভাবে একসাথে শর্ট হয়ে যদি মাটির সাথে লাগে গ্রাউন্ড হয় এটাও সিমেট্রিক্যাল ফল্ট। আবার তিনটা লাইন যদি এইভাবে ওপেন হয়ে যায়, কোথাও এভাবে কন্ডাক্টর কাটা পড়ে যদি একসাথে ওপেন হয়ে যায় এইভাবে ওপেন, তখনও এটাও সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট কয় প্রকার? তিন প্রকার। তিনটা ফেস একসাথে শর্ট হওয়া, তিনটা ফেস একসাথে ওপেন হওয়া, তিনটা ফেস একসাথে শর্ট হয়ে গ্রাউন্ডে যাওয়া। এই তিন প্রকার ঘটনা যদি ঘটে এই ফল্ট গুলোকে বলবো সিমেট্রিক্যাল ফল্ট। এখন এটাকে আমরা সংজ্ঞায় কিভাবে বলতে পারি? যখন সিমেট্রিক্যাল ফল্ট হবে তখন কি ঘটনা ঘটে? প্রত্যেকটা ফেজের ভিতর দিয়ে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, একদম সমান সমান। যেহেতু তিনটা একসাথে শর্ট মানে তিনজনের ভিতর দিয়ে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হবে। এইটার ক্ষেত্রেও সেম, এই তিনজনের ভিতর দিয়ে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হবে, গ্রাউন্ডের দিকে যাবে। আর এটার ক্ষেত্রে কোনো ফল্ট কারেন্ট প্রবাহিত হবে না, তিনজনের ক্ষেত্রে কোনো ফল্ট কারেন্ট প্রবাহিত হবে না, তবে সমান। যেহেতু কোনো ফল্ট কারেন্ট ওরও নাই ওরও নাই ওরও নাই, মানে আমরা তিনটা ফেজ আছে তিনজনের কারোরই নাই। এই ধরনের ঘটনা, এই তিনটা ঘটনা যদি পাওয়ার সিস্টেমে ঘটে থাকে তখন আমরা এই ফল্ট গুলোকে বলবো সিমেট্রিক্যাল ফল্ট। তো এই সংজ্ঞা আমরা পড়ে দেখছি যে দ্য ফল্ট which gives rise to equal fault current with equal displacement from each other is called symmetrical fault। বলতেছে যে ফল্ট কিনা মানে ফল্ট কারেন্ট যে রাইজ করবে সেটা হইতে হবে ইকুয়াল এবং ইকুয়াল ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি আমরা জানি, আর ফেজের সাথে মনে করেন আর ফেজ হচ্ছে 0 ডিগ্রিতে, ওয়াই ফেজটা কত থাকবে? আর এর সাথে 120 ডিগ্রিতে থাকবে, ব্লু ফেজটা থাকবে 240 ডিগ্রিতে। এই ডিগ্রির তাদের যে ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু সবসময় কি থাকতে হবে? সমান থাকতে হবে। আর এই সমানটা কখন থাকবে? সিমেট্রিক্যাল ফল্ট হলে এই সমানটা থাকবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি যে এক্সাম্পলে কি বলছে, 3 phase line to line fault and 3 phase ground fault, these two are shunt type fault। তাহলে আপনাকে যদি কখনো এমসিকিউতে আসে যে কোনটি প্যারালাল ফল্ট বা শান্ট টাইপের ফল্ট, সেটা কি? দুইটা ফল্ট, লাইন টু লাইন ফল্ট এবং 3 phase গ্রাউন্ড ফল্ট। অবশ্যই লাইন টু লাইন কিন্তু 3 phase শব্দটা থাকতে হবে, মানে তিনটা একসাথে ফল্ট হয়েছে সেক্ষেত্রে আমরা সিমেট্রিক্যাল বলবো। না হলে কিন্তু লাইন টু লাইন কিন্তু 2 phase যদি হয় তখন সেটা কিন্তু আর কি থাকবে না? সিমেট্রিক্যাল থাকবে না। তো 3 phase লাইন টু লাইন ফল্ট অথবা 3 phase গ্রাউন্ড ফল্ট, মানে লাইন টু লাইন হয়ে গ্রাউন্ডের সাথে লাগছে, these two faults are shunt type fault মানে প্যারালাল ফল্ট আর কি। আর the series type symmetrical fault occurs when all the 3 phase conductor are open circuited at a time। একসাথে যদি 3 ফেজের কন্ডাক্টর গুলো যদি ওপেন হয়ে যায় তখন আমরা বলি ওই ফল্টটাকে সিমেট্রিক্যাল ফল্ট, কিন্তু সেটা কি টাইপ? সিরিজ টাইপ। ঠিক আছে, সিরিজ টাইপের সিমেট্রিক্যাল ফল্ট। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট দুই প্রকার, একটা হচ্ছে শান্ট টাইপ আর একটা হচ্ছে সিরিজ টাইপ। তিনটা ফেজ একসাথে ওপেন হলে সেটাকে বলবো সিরিজ টাইপ, তিনটা ফেজ শর্ট যদি হয় অথবা শর্ট হয়ে গ্রাউন্ড হয় তখন বলবো শান্ট টাইপ। গত ক্লাসে মানে এর আগের ক্লাসে বোধহয় বেসিক ক্লাসে পড়ানোর সময় এই বিষয়টা আমরা একটু করে আলোচনা করেছি। আজকে ডিটেলস আলোচনা করব যে সাব ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট, এই তিনটা স্টেট নিয়ে আমরা একটা আনলোডেড সিনক্রোনাস মেশিনের আলোচনা করব। শর্ট সার্কিট অফ এ আনলোডেড সিনক্রোনাস মেশিন, যে এই ধরনের একটা সিনক্রোনাস মেশিন আছে, মানে সিনক্রোনাস জেনারেটর আর কি, যেটা বিদ্যুৎ তৈরি করে, অল্টারনেটর। সেটা মনে করেন যে শেষে গিয়ে কি হলো? শর্ট সার্কিট হলো,
তিনটা ফেজ একসাথে শর্ট হয়ে গেল বা শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে গেল, তখন এর মধ্যে কি কি ধরনের ঘটনা ঘটবে এই বিষয়গুলো আমরা একটু থিওরিতে বোঝার চেষ্টা করব। তবে অবশ্যই হতে হবে আনলোডেড। আমরা এই যে আলোচনা করছি, দিস ইজ ফর আনলোডেড, নট লোডেড, ঠিক আছে? মানে কোনো ধরনের লোড নাই এদিকে, জেনারেটরটা চলতেছে কিন্তু কোনো লোড আমরা লাগাই নেই, ওই অবস্থায় কোনো কারণে ফল্ট হলো, শর্ট সার্কিট সংঘটিত হলো, গ্রাউন্ডে চলে গেল। এই অবস্থায় আমরা যখন দেখব ডিউরিং সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, আমরা জানি যে ফল্টের তিনটা পিরিয়ড থাকে, একটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা হলো ট্রানজিয়েন্ট পিরিয়ড, আর আরেকটা হলো স্টেডি স্টেট পিরিয়ড। গত খুব সম্ভবত গত ক্লাসের আগের ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা একটু করে আবার দেখি, যখন ফল্ট হবে তখন এই পয়েন্টে যদি ফল্ট হয়, এই পয়েন্টে, তখন এই জায়গায় অ্যামপ্লিচিউড গুলো খুব হাই হয়, এরপরে অ্যামপ্লিচিউড গুলো একটু স্লো হয়, এরপরে আবার স্বাভাবিক অ্যামপ্লিচিউড হয়। এই যে পয়েন্টে ফল্ট হবে ওই পয়েন্টে যে অ্যামপ্লিচিউড গুলো বেড়ে গেল, মানে কারেন্ট হোক ভোল্টেজ হোক, তাদের যে অ্যামপ্লিচিউড গুলো বেড়ে গেল, এই যতক্ষণ এই বাড়তি মানে 3 থেকে 4 সাইকেল পর্যন্ত থাকে, এই বাড়তিটা থাকবে, এই পিরিয়ডটা হচ্ছে যে কি সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড। যখন এই সবচেয়ে উঁচুটার থেকে যখন কমে আসলো, এই যে মিডিয়াম হলো, এটাও 2-3 সাইকেল থাকে, এইটুক পিরিয়ডটাকে বলবো আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড। আবার ট্রানজিয়েন্টের পরে সার্কিট ব্রেকার ওপেন হলে, সার্কিট ব্রেকারের দুই মাথায় যে ভোল্টেজটা, এটা যখন আবার এভাবে স্বাভাবিক, মানে আমার স্বাভাবিক এসি সাইকেল যেভাবে চলে এইভাবে এই অ্যামপ্লিচিউডে যদি চলে আসে, তখন এই পিরিয়ডটার নাম হবে স্টেডি স্টেট পিরিয়ড। তাহলে ফল্টের কয়টা পিরিয়ড থাকে? 3টা পিরিয়ড থাকে, একটা হচ্ছে সাব ট্রানজিয়েন্ট, আরেকটা হলো ট্রানজিয়েন্ট, আরেকটা হলো স্টেডি স্টেট। এখন এই যে প্রথম পিরিয়ড মানে ফল্ট হওয়ার সাথে সাথে যে অবস্থাটা, মানে সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, ওই অবস্থায় আমরা একটু হিসাব নিকাশ করব। হিয়ার ডাইরেক্ট এক্সিস্ট সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এক্স ডি ডাবল প্রাইম। আপনারা একটু জিনিস খেয়াল করবেন যে ডাইরেক্ট এক্সিস্ট, এখানে আসলে আমরা যখন এই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স বের করার জন্য এই সাব ট্রানজিয়েন্ট পিরিয়ডটাকে যখন জুম করব, তখন হরিজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, ডাইরেক্ট অ্যাক্সিস, অনেকগুলো বিষয় চলে আসবে। সেইখান থেকে যেটা ডাইরেক্ট অ্যাক্সিস মানে এই এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর যেটা, সেটাকেই আমরা হিসাব করব। আমরা এটা বলি না 2 ডাইমেনশন, এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস বলি না, মানে অ্যাক্সিস বরাবর যে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা থাকবে, এই বরাবর শুধু ওইটাকে হিসাবে নিব, বাকিগুলোকে হিসাব করব না। এটা যখন আপনারা এটার ভিতরে গিয়ে অ্যানালাইসিস করবেন এই বিষয়গুলো দেখবেন। তা আমরা শুধু একটু শিখে রাখি যে ডাইরেক্ট অ্যাক্সিস সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, সেজন্যই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের সামনে নিচে একটা দেখেন ডি লেখা আছে, ডি মানে ডাইরেক্ট অ্যাক্সিস। আর এটা কখন হয়? এটা অল্টারনেটর মোটরের ক্ষেত্রে এইরকম এক্স ডি পাওয়া যায়। এক্স ডি ডাবল প্রাইম মানে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ঠিক আছে, কিন্তু এটা ডাইরেক্ট অ্যাক্সিস। সমান সমান কি? এই যে সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স গত ক্লাসে আমরা পড়েছি, এই সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা কি কি জিনিসের সাথে সমন্বয় গঠিত? এই এতগুলা জিনিসের বিভিন্ন সামেশন হচ্ছে এক্স ডি ডাবল প্রাইম। এরা কারা? ভালো করে খেয়াল করবেন। একটা জেনারেটর, একটা জেনারেটরে কি থাকে? একটা জেনারেটরের মধ্যে যে ফ্লাক্স, যে ফ্লাক্স গুলো তৈরি হয়, সবগুলো ফ্লাক্স কি কয়েলে গিয়ে ইনডিউসড হতে পারে? আপনারা যারা মেশিন পড়েছেন এই বিষয়গুলো বিস্তারিত বুঝবেন, ভবিষ্যতে আমরা যখন মেশিন পড়বো তখন আরো ক্লিয়ার বুঝবো। যে মনে করেন যে ফ্লাক্স গুলো তৈরি হচ্ছে, সেগুলো গিয়ে কয়েলের মধ্যে গিয়ে ইনডিউসড হওয়া লাগে, তারপরেই কয়েলের মধ্যে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক আছে? তো এখন সব ফ্লাক্স কিন্তু কি করতে পারে না, কয়েলে গিয়ে ইনডিউসড হতে পারে না। তো কিছু ফ্লাক্স বাইরে রয়ে যায়, এগুলোর নাম হচ্ছে লিকেজ ফ্লাক্স, যেগুলো তৈরি হয় ঠিকই, খাবার নেই ঠিকই, কিন্তু কয়েলে গিয়ে ইনডিউসড হতে পারে না। এই লিকেজ ফ্লাক্স, কতগুলো লিকেজ ফ্লাক্স, এটাকে যদি আমরা রিঅ্যাকট্যান্সে কনভার্ট করি, কত রিঅ্যাকট্যান্স পরিমাণ লিকেজ ফ্লাক্স, তো সেটার নাম হবে লিকেজ রিঅ্যাকট্যান্স। তো একটা অল্টারনেটরে অবশ্যই লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে, সেটা কম আর বেশি। কারণ 100 টাকার ফ্লাক্স তৈরি করলে 100 টাকাই ইনডিউসড হতে পারে না, 99 টাকা ইনডিউসড হয়, 1 টাকা অপচয় হয়। এই অপচয় যে কৃত যে ফ্লাক্স, সেটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সে যদি কনভার্ট করি, তখন সেটার নাম হবে কি লিকেজ রিঅ্যাকট্যান্স। তাহলে অল্টারনেটরের মধ্যে থাকে লিকেজ রিঅ্যাকট্যান্স। আর কি থাকে? অল্টারনেটরের মধ্যে থাকে ড্যাম্পার ওয়াইন্ডিং।
আপনারা জানেন যে রোটর যেটা থাকে, রোটরের যে মাথা থাকে সেই মাথাটাকে আমরা শর্ট রিং দ্বারা শর্ট করি এবং ভিতরে বার মানে এরকম মোটা মোটা বার দিয়ে আমরা একটা ওয়াইন্ডিং করি, যে ওয়াইন্ডিং এর নাম হচ্ছে কি ড্যাম্পার ওয়াইন্ডিং। অল্টারনেটর যখন পড়াবো এই ওয়াইন্ডিং গুলো নিয়ে বিস্তারিত বুঝবেন। একটু মনে রাখেন যে অল্টারনেটরের রোটরের মধ্যে এই ওয়াইন্ডিংটা আছে, ঠিক আছে। তারপরে আছে কি এক্স এফ। এক্স এফটা কি ফিল্ড ওয়াইন্ডিং। আমরা জানি কি অল্টারনেটরে কয়টা ওয়াইন্ডিং থাকে, দুইটা ওয়াইন্ডিং থাকে। আসলে অল্টারনেটরে দুই বা ততোধিক ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে, দুইটা ওয়াইন্ডিং মিনিমাম থাকতে হয়। তো দুইটা ওয়াইন্ডিং এর একটা কি, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং আর একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। এটা ছাড়া আপনারা দেখে নিলেন যে ড্যাম্পার ওয়াইন্ডিং একটা আছে, তাহলে দুই বা ততোধিকও হতে পারে, হয় আর কি, বড় হলে দুই বা ততোধিক হয়। তো এই যে ফিল্ড ওয়াইন্ডিং যেটা বলছি, যে ফিল্ডের মধ্যে একটা কয়েল থাকে, ফিল্ড কয়েল থাকে, যেটা দিয়ে ফ্লাক্স তৈরি হয়। এই ফিল্ড ওয়াইন্ডিং এর যে রিঅ্যাকট্যান্স থাকবে সেটা হচ্ছে এক্স এফ। আচ্ছা, এরপরে যে মেইন ওয়াইন্ডিংটা মানে আর্মেচারটা, ওই আর্মেচারের একটা এক্স থাকবে। এটা আর্মেচার রিঅ্যাকশনের কারণে এই এক্সটার পরিমাণটা নির্ভর করে। তো এই এক্স আর্মেচার মানে রিঅ্যাকট্যান্স অফ আর্মেচার, রিঅ্যাকট্যান্স অফ ফিল্ড, রিঅ্যাকট্যান্স অফ ড্যাম্পার ওয়াইন্ডিং, এই তিনজন কিভাবে থাকবে, প্যারালালি থাকবে এবং তাদের সাথে সিরিজে থাকবে লিকেজ রিঅ্যাকট্যান্স এক্স এল। এই সবগুলোকে যদি প্যারালাল করে এটার সাথে যদি সিরিজ করে যোগ করি, টোটাল যে এক্স, টোটাল যে মানে রিঅ্যাকটিভ বাধা আমরা পাচ্ছি সেটার নামে হচ্ছে এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এক্স ডবল ডি। মানে আমরা যে গত ক্লাসে শিখেছি, মানে এর আগের ক্লাসে এক্স ডাবল প্রাইম, এই ডাবল প্রাইম দ্বারা বুঝেছি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এখন এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স কে জুম করে দেখলাম যে এটার ভিতরে আসলে কারা কারা আছে। একটা সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স অল্টারনেটরের এক্স ডি 20% বলে দিয়েছে, আসলে 20%। এরা সবাইকে এক করলে এই 20%টা দেখা যায়। তো এইটাই আপনারা দেখলেন যে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এর ভিতরে জুম করলে এদেরকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা কি করব, এক্স ডি ডাবল প্রাইম সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ডাইরেক্ট এক্সিস ইজ ইকুয়াল টু লিকেজ, এই যে এক্স লিকেজ প্লাস ও বাকিগুলো প্যারালালে আছে, ব্র্যাকেট দিয়ে এদেরকে প্যারালাল করব। আচ্ছা, এখন কি পরিমাণ এইখানে রিঅ্যাকট্যান্স সেটা আপনি জানলেন, কি পরিমাণ ভোল্টেজ তৈরি হয় ইজি সেটাও আপনি জানলেন। তো এটার ভিতর দিয়ে কারেন্ট কত যায়, সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্ট কত যায়, এই যে কারেন্ট মডুলাস দিয়ে দেওয়ার কারণ হচ্ছে শুধু ম্যাগনিটিউড নিব আমরা, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল নিব না। তো কারেন্টের মান কত হবে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে ইজ ইকুয়াল টু ইজি, এখানে যে জেনারেটর যে ভোল্টেজটা তৈরি হবে সেই ভোল্টেজের ম্যাগনিটিউড ডিভাইড বাই এখানে কত বাধা আছে, এক্স ডি ডাবল প্রাইম পরিমাণ বাধা আছে, আই ইজ ইকুয়াল টু বি বাই আর বা বি বাই এক্স, যেটাই বলেন না কেন। এই সূত্র দ্বারা আমরা আরএমএস ভ্যালু অফ সাবট্রানজিয়েন্ট কারেন্টটাকে বের করতে পারি, ওই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে কারেন্টটা কত সেটা বের করতে পারি। এখানে ব্র্যাকেটে লিখেছি এক্সক্লুডিং ডিসি কম্পোনেন্ট, মানে এটার সাথে এই কারেন্টের ডিসি কম্পোনেন্ট থাকতে পারে, সেটাকে আমরা বাদ দিয়ে আমরা শুধুমাত্র এসি কম্পোনেন্টকে হিসাব এইভাবে করতে পারি। মানে সহজ কথায় এটাই ফর্মুলা আর কি। তো নিচে যেটা লিখেছি সেটা হচ্ছে কাকে কি বলে এই জিনিসটা লিখেছি। এক্সএল মানে লিকেজ রিঅ্যাকট্যান্স, এক্সএম মানে আর্মেচার রিঅ্যাকট্যান্স, এক্সএফ মানে রিঅ্যাকট্যান্স অফ ফিল্ড ওয়াইন্ডিং, ডিডব্লিউ মানে রিঅ্যাকট্যান্স অফ ড্যাম্পার ওয়াইন্ডিং, ইজি ইজ ইকুয়াল টু হচ্ছে আরএমএস ভ্যালু অফ পার ফেজ নো লোড ভোল্টেজ। মনে রাখবেন এই যে ইজি যেটা, এটা কিন্তু এই চিত্রটা কিন্তু পার ফেজ ডায়াগ্রাম, মানে একটা ফেজের 3 ফেজের থেকে এক ফেজ নিয়ে আমরা এই চিত্রটা এঁকেছি, ঠিক আছে, পার ফেজ চিত্র এঁকেছি। আর এটার ইজি জিনিসটা কি, নো লোড ভোল্টেজ, মনে রাখবেন পার ফেজ নো লোড ভোল্টেজ, কারণ আমরা এই হিসাবটা করতেছি আনলোডেড জেনারেটরের ক্ষেত্রে, মানে এটা জেনারেটরটার কোনো লোড দেওয়া নাই, ওই অবস্থায় আমরা হিসাব নিকাশটা করতেছি। স্যার জি স্যার এখানে এক্স এ আর এক্স এফ এক্স ডাব্লিউ এগুলো কি সবসময় প্যারালাল থাকবে, কখনো সিরিজে থাকতে জি পারবে জি না? এটা না, প্যারালালি থাকবে। এটা যখন সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড গবেষণা করে দেখে ওই পিরিয়ডে এই ডাটাগুলো আসলে প্যারালাল হয়। এটা তো হচ্ছে মূলত ল্যাবরেটরিতে গবেষণার ফল, বুঝতে পারছেন। আমরা তো জি স্যার। পড়তেছি অঙ্ক আকারে, কিন্তু যে সকল বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে বের করছেন যে যখন ফল্ট হচ্ছে অল্টারনেটরের ভিতরে যে এক্স ডি মোট টোটাল বাধাটা আমরা পাচ্ছি, এই বাধাটা দেখা যাচ্ছে ওদের প্রত্যেকের অংশের তাদের ভিতরে কন্ট্রিবিউশন আছে, এবং ওই অংশগুলো এইভাবে প্যারালালি থাকবে, আর এটা সিরিজে থাকলেই এটা মিলে যায় আর কি। জি স্যার। ওকে, তাহলে
আমরা একটা জিনিস দেখলাম। তো এরপরে ট্রানজিয়েন্ট পিরিয়ড, সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড তো গেল। ট্রানজিয়েন্ট পিরিয়ডে যখন গবেষণা চালালো তখন দেখা গেল কি ট্রানজিয়েন্ট পিরিয়ড মানে এক সিঙ্গেল প্রাইম, তাই না? গত ক্লাসে আমরা শিখেছি ডাবল প্রাইম মানে সাব ট্রানজিয়েন্ট, সিঙ্গেল প্রাইম মানে ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর কোনো প্রাইম প্রাইম না থাকলে স্টেডি স্টেট পিরিয়ড মানে স্বাভাবিক পিরিয়ড আর কি। তো এখন ট্রানজিয়েন্ট পিরিয়ডে যখন দেখবে অল্টারনেটরের মধ্যে লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে এক্স, এফটা থাকবে, আর্মেচারটা থাকবে, ফিল্ডটা থাকবে আর আর্মেচারটা থাকবে, এই দুইটা থাকবে। কিন্তু ড্যাম্পার ওয়াইন্ডিং ট্রানজিয়েন্ট পিরিয়ডে কাজ করে না, ঠিক আছে? এটা গবেষণা করে দেখা হয়েছে আর কি। তো এই জন্য এক্স সিঙ্গেল প্রাইম ডি, এটার মানে হচ্ছে এই দুইজন থাকবে প্যারালালে, এটার সাথে এই এক্সেলটা থাকবে সিরিজে। এইভাবে এক্স সিঙ্গেল প্রাইম ডি ডাইরেক্ট অ্যাক্সিস ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স বা শুধু ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু এক্সএল প্লাস এক্স এ প্যারালাল এক্সএল, ঠিক আছে? তাহলে এই অবস্থায় আরএমএস ভ্যালু কত হবে? ট্রানজিয়েন্ট পিরিয়ডের আরএমএস ভ্যালু কারেন্টের আই সিঙ্গেল প্রাইম সমান ইজি বাই এক্স ডি সিঙ্গেল প্রাইম, আগের মতোই, ঠিক আছে? এইভাবে করে আমরা ট্রানজিয়েন্ট পিরিয়ড অ্যানালাইসিস করতে পারবো। এখন আসেন স্টেডি স্টেট পিরিয়ড, যখন ফল্ট টল রিমুভ হয়ে স্বাভাবিক হয়ে গেছে তখনের যে পিরিয়ড, তখন আমরা যখন দেখবো এক্স ডি, কোনো প্রাইম ট্রাইম নাই। এক্স ডি মানে কি? এক্স ডি মানে এক্সএল এর সাথে এক্স এ, এখানে ফিল্ড ওয়াইন্ডিং ও কোনো কাজ করতেছে না আসলে, তখন কে এক্সএল থাকবে এবং আর্মেচারটা থাকবে শুধু, এই দুইজন মিলেই এক্স ডি হবে। এটা হচ্ছে কখন স্টেডি স্টেট বা স্বাভাবিক যে পিরিয়ড থাকবে, নরমাল যে কন্ডিশন তখন। তো ডাইরেক্ট অ্যাক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্স ডি ইজ ইকুয়াল টু এক্সএল প্লাস এক্স এ হবে। আর ওই অবস্থায় কারেন্ট কত হবে? স্টেডি স্টেট কারেন্ট আই ইজ ইকুয়াল টু ইজি বাই এক্স ডি হবে। আশা রাখি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। খুব সিম্পল একটা বিষয়, তো একটু বুঝতে হবে, কারণ এটা না বুঝলে হচ্ছে যে আপনারা বোকার স্বর্গে থাকবেন আর কি, যে কেন কেন এটাকে সাব ট্রানজিয়েন্ট বলছে, ট্রানজিয়েন্ট বলছে, বা ট্রানজিয়েন্ট হলে তার ভিতরে কি হচ্ছে, কোনটা যোগ হচ্ছে কোনটা বিয়োগ হচ্ছে, এক্স সরাসরি এক্স না বলে এক্স ডাবল প্রাইম বা সিঙ্গেল প্রাইম কেন বলতেছি, এই বিষয়গুলোর সাথে এই সম্পর্কিত বিষয়টা জড়িত আর। শর্ট সার্কিট অফ এ লোডেড সিনক্রোনাস মেশিন। এখন সিনক্রোনাস মেশিনে আমরা লোড লাগাই দিব, এই হচ্ছে একটা মোটর লোড লাগাই দিলাম, এই হচ্ছে সিনক্রোনাস মোটরটা, এখানে লোড লাগিয়ে দিয়েছি। লোডের দুই মাথার যে ভোল্টেজ যথারীতি ভি, ভোল্টেজের পরিমাণ হচ্ছে মনে করেন ভি, ঠিক আছে? আর এই মেশিনটা যেহেতু আছে, তো মেশিনের একটা রিঅ্যাকট্যান্স মানে কি সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, ওই যে দেখেন এক্স ডি ডাবল প্রাইম, সবগুলোকে যোগ করে এখানে একটা রিঅ্যাকট্যান্স আমরা যেটা দেখাই এটাই হচ্ছে সেটা, ঠিক আছে? তো করে সেটা সাপ্লাই দিচ্ছে, একটা তারের মাধ্যমে সাপ্লাই দিচ্ছে, এখানে একটা মোটর আছে, তাহলে এই মোটর মানে তারও তো একটা সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স থাকবে। তো সে এটা হচ্ছে মোটরের এক্স ডি ডাবল প্রাইম, ঠিক আছে? দিয়ে এইভাবে করে আমরা লোডটা চালাচ্ছি। তো হঠাৎ করে এই লোডের মধ্যে একটা ফল্ট সংঘটিত হয়েছে, যেখানে একটা ফল্ট সংঘটিত হয়েছে। যখন ফল্ট সংঘটিত হয়েছে তখন এই চিত্রটা দেখতে এই ধরনের হবে, ঠিক আছে? আমরা একটু পরে দেখব তখন আমাদের ভোল্টেজের কি হচ্ছে, কারেন্টের কি হচ্ছে। ফিগার শোস দ্য সার্কিট মডেল অফ এ সিনক্রোনাস জেনারেটর। তাহলে সিনক্রোনাস একটা জেনারেটর এর ফিগার মডেল দেখানো আছে, অপারেটিং আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন সাপ্লাইং এ লোড কারেন্ট আই অফ টার্মিনাল ভোল্টেজ বি। মানে স্টেডি স্টেট কন্ডিশন মানে এই জিনিসটা ভালো আছে, এখনো কোনো ফল্ট টল হয় নাই, স্বাভাবিকভাবে কাজ করতেছে। স্টেডি স্টেট শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে কোনো একটা মোটর মানে পাওয়ার নিয়ে চলতেছে, ওই অবস্থাকে বলা হয় স্টেডি স্টেট। স্বাভাবিকভাবে চলতেছে, যার কারেন্টের মান হচ্ছে আই এবং যার টার্মিনাল ভোল্টেজ হচ্ছে কত? বি। এই পর্যন্ত স্বাভাবিক ছিল। এখন আসেন ওয়েন শর্ট সার্কিট অকার। এবার শর্ট সার্কিট সংঘটিত হলো। যখন শর্ট সার্কিটটা সংঘটিত হয় এট দ্য টার্মিনাল অফ দ্য মেশিন, এই মেশিনের দুই টার্মিনালের মধ্যে, এইভাবে এই উপরের টার্মিনাল আর নিচের টার্মিনালের মধ্যে যখন শর্ট সার্কিট সংঘটিত হবে, দেন ভোল্টেজ বিহাইন্ড দ্য সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স অর সাব ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ, এই দুইটা একই কথা, মানে সাব ট্রানজিয়েন্টের ভোল্টেজ বলেন বা সাব ট্রানজিয়েন্টের ইন্টারনাল ভোল্টেজ বলেন, একই কথা। সেটার মান কত হবে? ইজি ডাবল প্রাইম, এইখানের যে ভোল্টেজ ইজি হবে ভি প্লাস জে আই এক্স ডি ডাবল প্রাইম। কোত্থেকে আসলো? সিম্পল একদম ডিসি সার্কিট চিন্তা করেন, এই দুই মাথায় ভোল্টেজ কত? ভি। তো এই দুই মাথার ভোল্টেজ যদি ভি হয়, এই দুই মাথার ভোল্টেজ যদি ভি হয়, এখান থেকে কারেন্ট কত যাচ্ছিল? মেশিন থেকে কারেন্ট যাচ্ছিল আই কারেন্ট, আই। তাহলে মেশিন থেকে কারেন্ট যাচ্ছে আই, এইখানের ভোল্টেজ হচ্ছে বি, কত? বি।
এটার ভিতর দিয়ে যাচ্ছে আই, তাহলে এখানে ড্রপ কত, এখানে ভোল্টেজ ড্রপ কত, আই ইন্টু এক্স ডি ডাবল প্রাইম, আই ইন্টু এক্স ডি ডাবল প্রাইম দিলেই তো এখানে ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে, তাই না? তাহলে এই ভোল্টেজ যোগ এই ভোল্টেজ ড্রপ সমান সমান এখানে সাপ্লাই ভোল্টেজ না, মানে এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে বি। এইখানে ড্রপটা যদি আমি জানি, এই বির সাথে যদি এই ড্রপটাকে যোগ করে দিই, তাহলে এই জেনারেটরটার থেকে সাপ্লাই কত আসতেছিল সেটা বের হয়ে যাবে। এই কাজটা এখানে করা হয়েছে। দেখুন বি, এটা হচ্ছে এই দুই মাথার ভোল্টেজ, প্লাস এইখানে ড্রপ, তো এটা যেহেতু এক্স মানে রিঅ্যাক্ট্যান্স, এই জন্য জে দিয়ে নিয়েছি, জে এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই ইন্টু এই এক্স ডি, তাহলে এই ভোল্টেজ ড্রপটা পাওয়া গেল। তো বির সাথে ভোল্টেজ ড্রপটা যোগ করলেই এই জেনারেটরের থেকে কত ভোল্টেজ যাচ্ছে সাব ট্রানজিয়েন্ট অবস্থায় ইজি ডাবল প্রাইমটা পাওয়া যায়। এখন আসেন এর পরের অংশটাতে যাই। সিমিলারলি ভোল্টেজ বিহাইন্ড দ্য ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, যখন ট্রানজিয়েন্ট থাকবে তখন তখন ইজি ডাবল প্রাইমের জায়গায় ইজি সিঙ্গেল প্রাইম হবে, বিটা তো ঠিক থাকবে, যে এক্স ডি ডাবল প্রাইমের জায়গায় এক্স ডি সিঙ্গেল প্রাইম হবে। কারণ কি ট্রানজিয়েন্ট, এই যে ট্রানজিয়েন্ট অবস্থার কথা বলা হচ্ছে, যে ট্রানজিয়েন্ট যদি অবস্থা হয় তখন তো সিঙ্গেল প্রাইম ওয়ালাগুলো হবে, আগের মতোই থাকবে, একদম সেম জিনিস, ঠিক আছে? এখন আসেন, ইফ এনি সিনক্রোনাস মেশিন বা মোটর ইজ কানেক্টেড অ্যাজ এ লোড দেন সাব ট্রানজিয়েন্ট এন্ড ট্রানজিয়েন্ট ইন্টারনাল ভোল্টেজ আর গিভেন বাই, তখন যদি কোনো ধরনের লোড লাগানো থাকে, আসলে লোড লাগানো ছিল, এই যে সিনক্রোনাস মেশিনটা লোড হিসেবে লাগানো ছিল, তখন এই মোটর বা এই সিনক্রোনাস মেশিনটার টার্মিনাল ভোল্টেজটা কি হবে বলেন তো? এই জায়গার ভোল্টেজটা কি হবে? এই মোটরের টার্মিনাল ভোল্টেজটা কি হবে? এইখানে ছিল বি, ভোল্টেজের নাম কি বি, বি থেকে এইখানে ড্রপটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এই মোটরের টার্মিনাল ভোল্টেজ পাওয়া যাবে। তো এই ড্রপটা মানে কি, এই প্রবাহিত কারেন্ট আই ইন্টু এই এক্স ডি ডাবল প্রাইম, ঠিক আছে? মানে ড্রপ আর কি, ভোল্টেজ ড্রপ। তাহলে এই টোটাল ভোল্টেজটা কত এই দুই টার্মিনালের? বি। তো বি থেকে যদি এই ড্রপটা বিয়োগ করে দিই তাহলে কাকে পাওয়া যাবে? মোটরের টার্মিনাল ভোল্টেজকে পাওয়া যাবে। এই কথাটা এখানে বলা হচ্ছে, আর কিচ্ছু না। এই যে দেখুন ই মোটর মানে মোটরের, টাইম একটু ইয়া করে দিই, মোটরের টার্মিনাল ভোল্টেজ সমান সমান বি, মানে ভোল্টেজ থেকে এই এক্স ডি ডাবল প্রাইমের ড্রপটা বিয়োগ করে দিব। এন্ড সিঙ্গেল, যদি এটা ট্রানজিয়েন্টের অবস্থা হয় তখন সিঙ্গেল প্রাইম ওয়ালাগুলো হবে। শেষ। আচ্ছা, এগুলো আসলে মানে আলোচনাগুলো করছি যা শুধুমাত্র মানে ট্রানজিয়েন্ট এবং সাব ট্রানজিয়েন্ট এই দুইটা কথা বোঝানোর স্বার্থে। এখন আমরা আজকের আমাদের ক্লাসের যে মূল আলোচ্য বিষয় সেখানে চলে আসব, যে সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের জন্য সূত্র। এই ফর্মুলাগুলো কি কি? ফর্মুলাগুলো হচ্ছে ফল্ট এমবিএ। এখন থেকে আমরা মনে রাখবো যে কোনো এক জায়গায় মনে করেন ফল্ট হয়েছে, আমরা বললাম এই ফল্টের লেভেল কত, খেয়াল রাখবেন ফল্টের লেভেল কত। এই ফল্ট লেভেল যে কথা, ফল্ট এমবিএ একই কথা, ফল্ট এমবিএ আর ফল্ট লেভেল একই কথা। এই ফল্ট এমবিএটা মানটা কত সেটা বের করতে গেলে আপনার যে বেস এমবিএ আমরা যে অঙ্ক করেছি সেখানে আমরা বিভিন্ন বেস ধরেছি না, সেই বেস যে এমবিএটা ধরেছি সেই বেস এমবিএ কে যদি ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স দ্বারা ভাগ করে দেয়া হয় তাহলেই ফল্ট এমবিএ কে পাওয়া যায়। ইকুইভ্যালেন্ট পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স এট ফল্ট পয়েন্ট, যেখানে ফল্ট হয়েছে সেই পর্যন্ত, মানে শুরু থেকে হিসাব করে করে যে মাথায় ফল্ট হয়েছে ওই পর্যন্ত মোট টোটাল বাধাটা কত, রিঅ্যাক্ট্যান্সটা কত, সেটাকে যদি আমরা মানটা বের করতে পারি, বেস এমবিএ কে জাস্ট ওই রিঅ্যাক্ট্যান্স দ্বারা ভাগ করলেই ফল্ট এমবিএ পাওয়া যায়। অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবেন, এটাই হচ্ছে ফল্ট এমবিএ সূত্র। আর এই ফল্ট এমবিএ জানলেই ফল্ট কারেন্টকে পাওয়া যায়, কারণ যে কোনো এমবিএ জানলে কারেন্ট বের করা যায়। কারেন্ট কিভাবে বের করে? √3 দিয়ে ভোল্টেজটা দিলেই কারেন্টটা বের হয়। এটার ক্ষেত্রেও সেম, ফল্ট এমবিএ যদি আমরা এখানে বসাই তাহলে বের হবে কি? ফল্ট কারেন্ট। ফল্ট কারেন্ট সমান সমান হচ্ছে ফল্ট এমবিএ ইন্টু 1000 ডিভাইড বাই √3 ইন্টু বেস কেবি। কোত্থেকে আসলো? আমরা নর্মালি কি জানি? এমবিএ নর্মালি জানি এমবিএ, এটার মধ্যে কি আছে?
ভোল্টেজ কারেন্ট মেগা ভোল্ট আকারে আছে। তো এখন এই মেগার জিনিসটাকে আপনি কারেন্ট বের করতে গেলে √3 কেবি দিলেন এখানে, তাহলে এটা হচ্ছে কিলো ভোল্ট, উপরেরটা হচ্ছে মেগা ভোল্ট এম্পিয়ার। মিললো না। তো এটাকে কিলোতে কনভার্ট করতে হবে। তো কিলোতে কিভাবে কনভার্ট করে, এই 10³ বা 1000 দ্বারা গুণ দিলে এটা কেবিএ হয়ে গেল, এমবি এর জায়গায় কেবিএ। তো কেবিএ কে কেবি দ্বারা ভাগ করলে এ মানে এম্পিয়ার পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য এখানে এই 1000 দ্বারা বা 10³ দ্বারা গুণ করা হচ্ছে। তো এখন আসেন আমরা অঙ্ক করি, অঙ্ক করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। A 3-phase 500 kVA 6.6 kV generator having sub-transient reactance of 12% is subjected to a 3-phase short circuit at its terminal. Calculate the fault MVA and fault current. খুব ইজি একটা অঙ্ক। বলা হচ্ছে কি যে একটা 3-phase 5000 kV এর 6.6 kV জেনারেটর আছে, যার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এর মান হচ্ছে 12%। মানে এই যে অল্টারনেটর থাকে না এই ধরনের, এই জেনারেটর বা অল্টারনেটর, এটার এক্স ডাবল প্রাইম বা এক্স ডি ডাবল প্রাইমের মান দেওয়া আছে হচ্ছে 12%। আমরা গত ক্লাসে অঙ্ক করেছি না যে জেনারেটর হোক ট্রান্সফরমার হোক তার পাশে এভাবে পার্সেন্ট থাকলে সেটা পার ইউনিট কিভাবে বের করে, জাস্ট 100 দ্বারা ভাগ করেই পার ইউনিট বের করে, মানে 0.12 পার ইউনিট হচ্ছে এটা রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, জাস্ট একটাই ডিভাইস, এখানে আর ট্রান্সফরমারও নাই, কিচ্ছু নাই। মানে গত ক্লাসে যে কত বড় বড় অঙ্ক করেছে, এখানে একটা জেনারেটরের কথা বলা হচ্ছে, এইভাবে তার টার্মিনাল হয়েছে, এইখানে সে একটা ফল্ট করেছে, শর্ট সার্কিট ফল্ট। ঠিক আছে, 3-phase শর্ট সার্কিট ফল্ট। এখন তার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স আছে কত, 12%। এই অবস্থায় বলতেছে যে ফাইন্ড দা ফল্ট এমবিএ এবং ফল্ট কারেন্ট। এখন ফল্ট এমবিএ করার জন্য আমাদের কি লাগে, বেস এমবিএ লাগে। তো এখানে কাকে বেস ধরবেন, মেশিন তো একটাই, এটার এমবিএ টাকেই আপনারা বেস ধরে নেবেন। তাহলে এটার এমবিএ কত, জেনারেটরের এমবিএ হচ্ছে 5 কেবিএ, 5000 কেবিএ মানে 5 এমবিএ। তাহলে এই জেনারেটরের যে এমবি এর মান এটাকেই আমরা বেস ধরবো। ঠিক আছে, যেহেতু একটাই মেশিন তাহলে ডিসিশন নেওয়ার কিছু নাই, এই জেনারেটরের মানটাই বেস। তো এটা যদি বেস হয় কত হয়, 5000 কেবিএ মানে 5 এমবিএ হচ্ছে তার বেস। তাহলে আপনারা বেস জানলেন, তো জানলে ফল্ট এমবিএ কিভাবে বের করে, বেস কে কি দ্বারা ভাগ করতে হয়, রিঅ্যাকট্যান্স দ্বারা ভাগ করতে হয়, ফল্ট পয়েন্ট পর্যন্ত রিঅ্যাকট্যান্স। তাহলে এই জেনারেটর থেকে এই মাথা পর্যন্ত রিঅ্যাকট্যান্স কত, এখানে আর কেউ আছে, কোন ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, কেউ নাই, শুধু এই জেনারেটরের এই 12%, এই একটাই বাধা। তাহলে এটাকে আমরা যদি একটু সুন্দর করে আমাদের চিত্রের মতো আঁকি, এই ধরনের হবে না, রোটেটিং মেশিন বা জেনারেটর মানে গোল একটা জিনিস, ইজি। এই ভোল্টেজটার সাথে এই সিরিজে জেনারেটরের যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স এক্স ডাবল প্রাইমটা আমরা বসিয়ে দিব, এরপরে জেনারেটরটা গিয়ে একটা ফল্ট করেছে। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে এই ধরনের না। ঠিক আছে, তো এইখান থেকে আমরা তাকালে এই ফল্ট পয়েন্ট পর্যন্ত বাধার পরিমাণ কত, শুধু এই একটাই তো বাধা, আর তো কেউ নাই, তাহলে এটাই বাধা। এই জন্য আমরা এইভাবে লিখবো যে ফল্ট এমবিএ সমান সমান এই হচ্ছে আমার বেস এমবিএ 5 ডিভাইড বাই এই ফল্ট পয়েন্ট পর্যন্ত রিঅ্যাকট্যান্স বা বাধার পরিমাণ হচ্ছে 0.12, এই এক ক্লাস ও ছাড়া আর কেউ নাই, তাহলে ফল্ট এমবিএ এটাই ফল্ট এমবিএ। এখন আপনার যদি ফল্ট কারেন্ট বের করতে বলে, তাহলে ফল্ট এমবিএ ইন্টু 1000 ডিভাইড বাই √3 ইন্টু কেবি, তাই না? √3 ইন্টু কেবি মানে কি, √3 মানে হচ্ছে 3 ফেজের জন্য, কেবি হচ্ছে যে কি, এই যে মানটা দেওয়া আছে কেবি, এই ফল্ট পয়েন্টের কেবি, এই ফল্ট পয়েন্টের কেবি কত, এই জেনারেটরের যে কেবিটা থাকবে এটাই ফল্ট পয়েন্টের কেবি হবে। ওকে, তাহলে সেটা কত, 6.6। তো উপরে যেটা আছে সেটা এমবিএ তে, এই জন্য এটাকে কেবিএ তে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে। তো এইভাবে আমরা ফল্ট কারেন্টের পরিমাণটা নির্ণয় করব। এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? জি ভাই। জি দাদা, ক্লিয়ার। ওকে ওকে, এখন আসেন যে এটা যেহেতু বুঝেছেন, এখন আমরা একটু ভিন্ন মেথডে করব। আমরা গত ক্লাসে বলেছি কি, রোটেটিং মেশিন বা ভোল্টেজ উৎপাদক যে মেশিন গুলো থাকে এগুলোকে আমরা চাইলে রেফারেন্স ধরতে পারি, মানে এটার ভোল্টেজটা 1 অ্যাঙ্গেল অফ 0 পার ইউনিট ধরতে পারি। বলেছিলাম না গত ক্লাসে,
এই অঙ্কেও আমরা ধরেছি যে আমাদের এটা পার ইউনিট পদ্ধতিতে আমরা যদি সমাধান করি তাহলে এটার ফল্ট কারেন্ট কিভাবে বের করে দেখেন। তাহলে আমরা নর্মালি এইখানে চিন্তা করেন, এটা হচ্ছে ভোল্টেজটা হচ্ছে 1 আর বাধা হচ্ছে 0.12 পার ইউনিট। তাহলে এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ আমাকে জানতে হবে, ফল্ট কারেন্টটা আর কি। তাহলে সেই কারেন্টটা, যেহেতু এটা একটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড, তাহলে কারেন্ট হবে এক্স ডাবল প্রাইম সাব ট্রানজিয়েন্ট কারেন্ট ইজ ইকুয়াল টু এই ভোল্টেজ ডিভাইড বাই বাধা। এই ভোল্টেজ হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 0, বাধার পরিমাণ হচ্ছে জে অফ 0.12। জে কেন? এটা রিয়েক্টিভ, কেমন সেজন্য। এটা যদি দেন আপনারা এই মানটা পাবেন ক্যালকুলেটরে, মাইনাস জে অফ 8.33 পার ইউনিট। এটা কিসের মান? কারেন্টের পার ইউনিট মান, কারেন্টের অ্যাকচুয়াল মান না, কিন্তু পার ইউনিট মান। তা আমরা পার ইউনিট থেকে এই অ্যাকচুয়ালে কিভাবে যাব? এই পার ইউনিটের সাথে বেস কারেন্টকে গুণ করলেই অ্যাকচুয়ালে চলে যেতে পারবো, এটাই হচ্ছে কথা। এখন পার ইউনিটের সাথে বেস কারেন্টটা কিভাবে নির্ণয় করব? এটা খুব সোজা, আমরা এর আগেও শিখেছি সূত্রে যে বেস কারেন্ট সমান সমান বেস এমবিএ ডিভাইড বাই √3 ইন্টু বেস কেবি। ঠিক আছে, বেস এমবিএ কত? 5 এমবিএ বা 5 কেবিএ, যেটাই হোক না কেন, মানে উপরে হচ্ছে এমবিএ বা কেবি এর মানটা বসাবেন। এমবিএ বসালে ওই 1000 দ্বারা গুণ করবেন, কেবিএ বসালে বরাবরই থেকে যাবে। √3 থ্রি ফেজের জন্য 6.6 হচ্ছে বেস ভোল্টেজ, উপরে হচ্ছে বেস এমবিএ, নিচে হচ্ছে বেস ভোল্টেজ দিলেই বেস কারেন্ট, উপরেও বেস নিচেও বেস, এই জন্য যে কারেন্টটা বের হবে সেটা হচ্ছে বেস কারেন্ট। তো বেস কারেন্টের যে মানটা পাওয়া যাবে ওই মানের সাথে এই পার ইউনিট কারেন্টটাকে গুণ করলে অ্যাকচুয়াল কারেন্ট, ফল্ট কারেন্টটা কত ছিল বের হবে। দেখেন এই ফল্ট কারেন্ট এই ডাটার সাথে এই ডাটা অলমোস্ট সেম। ঠিক আছে, এইভাবে করেও চাইলে আপনারা ফল্ট কারেন্টের পরিমাণটা নির্ণয় করতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে খুব সোজা একটা পদ্ধতি যে ফল্ট এমবিএ বাই ভোল্টেজ, এটাকে বাদ রেখে এই আই এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে কেন বের করতেছে? অদূর ভবিষ্যতে ওইটার পরিবর্তে দেখবেন এটা অনেক বেশি কাজে লাগতেছে, এই জন্য এই নিয়মটাও আপনাদেরকে শিখিয়ে রাখলাম। দাদা একটু কথা ছিল, এটা হলো বলেন বলেন। ওই যে আপনার যখন পার ইউনিট ভোল্টেজ যখন 1 অ্যাঙ্গেল 0 ধরছেন, যে যুক্ত মানটা ধরছেন, এই যে যুক্ত কি মানটা না ধরলে কি প্রবলেম হবে? মানে অপারেটরটা না দিলে কি কোনো প্রবলেম হবে? ওই অ্যাঙ্গেল আসবে না আর কি। এই যে এটা এটা যদি না থাকে, এই যে এখানে কারেন্টের যে একটা অ্যাঙ্গেল আসলো না, এই যে 90 ডিগ্রি, কত ডিগ্রি কোণে যাচ্ছে ওই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না, শুধু ভ্যালুটা থাকবে আর কি। অসুবিধা নেই, আপনি শুধু ভ্যালুটা ধরে করেন না, ও আচ্ছা আচ্ছা, এটা আর কি জানার জন্য। শুধু ম্যাগনিটিউড থাকবে, অ্যাঙ্গেলটা আর আসবে না আর কি, অসুবিধা নেই। $425 MVA, তাহলে 4টা 25 MVA এর 11 কেবি অল্টারনেটর, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 4টা অল্টারনেটর যাদের টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 11 কেবি, একটা হচ্ছে 25 MVA করে, হ্যাভিং সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স অফ 16%। ঠিক আছে, যাদের রিঅ্যাকট্যান্স এর মান হচ্ছে 16%, আর অপারেটিং ইন প্যারালাল, এই যে এইভাবে প্যারালালি তারা অপারেট করতেছে। মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু কথা পড়েই মনে মনে কিন্তু এঁকে নিতে হবে। এই আঁকাটা আমি উত্তরে এঁকেছি, প্রশ্নের আঁকা না এটা, কিন্তু মানে প্রশ্নে শুধু এই লেখাটাই ছিল, আপনাকে মনে মনে কল্পনা করে আঁকতে হবে যে 4টা 25 MVA এর 11 কেবির অল্টারনেটর, এইভাবে করে 4টা মনে মনে বসায় ফেলতে হবে। হ্যাভিং সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স 16%, তাহলে প্রত্যেকটা অল্টারনেটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে 16% করে। আর অপারেটিং ইন প্যারালাল, তাহলে প্যারালালি লাগাই দিবেন। when three phase fault occurs at the generator bus, এই জেনারেটরের বাসের মধ্যে যখন 3 ফেজ ফল্ট হবে, এইভাবে করে মনে করেন এই 4টা অল্টারনেটর আছে, এই অল্টারনেটর 4টা এইভাবে একটা বাসের মধ্যে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এটা G1 G2 G3 G4, এটাই হচ্ছে বাস, সবাই এইভাবে সাপ্লাই দিচ্ছে। তো যখন এই বাসের মধ্যে ফল্ট সংঘটিত হবে, ঠিক আছে, when three phase fault occur at the generator bus, find the three phase fault MVA feed into the fault। তাহলে এই বাসের মধ্যে কত ফল্ট এমবিএ ফিট করা হচ্ছে সেটা আপনাকে বের করতে হবে। সহজ কথায় ওই বাস বার যেখানে ফল্ট হয়েছে তার ফল্ট এমবিএ এর মানটা কত বের করতে হবে। তো ফল্ট এমবিএ বের করতে গেলে আমরা জানি ফল্ট পয়েন্টের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা বের করতে হবে আর একটাকে বেস ধরতে হবে। তো 4টা যেহেতু 25 এমবিএ করে, প্রত্যেকেই 25 করে, তাহলে
আমরা 25 MVA যে কোনো একটাকে ধরলেই হচ্ছে, যে কোনো একজন 25 MVA একটাকে আমরা বেস MVA ধরে নিব। তো এখানে দেখেন, এই যে দেখুন 4টা জেনারেটর, তো একটা জেনারেটর থাকলে তার সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা এইভাবে সিরিজে থাকে, প্রত্যেকটা এইভাবে সিরিজে সিরিজে সিরিজে, এখানে ফল্ট হলো, বাসে উঠলো, বাসের এখানে ফল্ট হলো, এইভাবে করে ফল্ট কারেন্টটা ঘুরে আসলো। ঠিক আছে, এই হচ্ছে স্কিম। তো এই অবস্থায় আমরা এই জায়গা পর্যন্ত এই দুই মাথায় বলেন বা এই দুই মাথায় বলেন, হ্যাঁ এই দুই মাথায় হোক যে কথা, এই দুই মাথায় একই কথা। এই দুই মাথায় আমরা যদি তাকাই তখন আর ইকুইভ্যালেন্ট সরি এক্স ইকুইভ্যালেন্টের মানটা কত, মানে ফল্ট পয়েন্টের দুই মাথায় এক্স ইকুইভ্যালেন্টের মানটা কত আমাকে বের করতে হবে। তো সেটার জন্য আমার কি করতে হবে, খুব সোজা হিসাব, যে থেভেনিন করতে হবে। থেভেনিন কি, এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট কল্পনা করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোতে এটাই মনে রাখবেন যে আপনি হিসাব করতেছেন এই দুই মাথায় এক্স ইকুইভ্যালেন্ট মোট বাধাটা কত। তো সেটা বের করার জন্য আপনাকে থেভেনিন চিন্তা করেন, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, তাহলে কত থাকে, 4টা কিভাবে আছে এখন প্যারালালে। থেভেনিন চিন্তা করলে থেভেনিনে আমরা কি রেজিস্ট্যান্স, থেভেনিন রেজিস্ট্যান্স বের করার সময় ভোল্টেজ সোর্স কি ধরি, শর্ট ধরি না, এই চিন্তাটা মাথায় আনবেন যে ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিলাম। তো শর্ট যদি করে দিই, এখন 4টা কিভাবে আছে, প্যারালালে আছে। তো 4টা এই যে প্যারালাল করলে কি হয় দেখবেন, 4টা প্যারালাল করলে 4 দিয়ে ভাগ দিলে যা হয়, 4টা প্যারালাল করলে তাই হয়। ঠিক আছে, তাহলে দুই মাথায় ফল্ট পয়েন্টের দুই মাথায় এক্স, যেহেতু এটা সাব ট্রানজিয়েন্ট পিরিয়ড এই জন্য এক্স ডাবল প্রাইম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু জে অফ 0.04 পাওয়া যাবে। তাহলে ফল্ট পয়েন্টের দুই মাথায় টোটাল বাধাটা কত এটা যদি জানি আমরা, বেস এমবিএ কে জাস্ট এটা দিয়ে ভাগ দিলেই আমরা ফল্ট এমবিএ বের করে ফেলতে পারবো, অঙ্ক শেষ। এই অঙ্ক একটু কিন্তু। এখন অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ মানে ওই যে বললাম কিছুক্ষণ আগে, মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে যে বের করার মেথড, ওটাও একটু দেখে নি। কি বলতেছে এখানে, ভোল্টেজ এট ফল্ট পয়েন্ট 1 অ্যাঙ্গেল অফ 0 পার ইউনিট। এই যে ফল্ট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই ফল্ট পয়েন্টের এই দুই মাথায় ভোল্টেজ ধরে নেওয়া হলো যে এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। এখন এইখানে কেন ধরলাম, কারণ আপনি চিন্তা করেন যখন আপনার এই মানে এই জিনিসটা ওপেন সার্কিট হবে, মানে ওপেন সার্কিট চিন্তা করেন আপনি, ওপেন, এই ফল্টল নাই, যখন এটা থেভেনিন ভোল্টেজ চিন্তা করেন, তো ওপেন সার্কিট ভোল্টেজ মানে থেভেনিন ভোল্টেজ। আর ওই থেভেনিন ভোল্টেজটাকেই আমরা এই যে ওপেন সার্কিট যখন থাকবে, মানে এটা যখন ওপেন থাকবে, এটা যখন ওপেন থাকবে, তখন একটাকে একটা সাপেক্ষে যদি চিন্তা করেন, আসলে এই জায়গায় মানে যে রেফারেন্স যে ভোল্টেজ সেটাই আসার কথা আর কি। মানে সহজ কথায় আমি যদি বলি, থেভেনিন ভোল্টেজটাকে আমরা এখানে রেফারেন্স ভোল্টেজ হিসেবে ধরবো। এরকম যদি অঙ্ক থাকে, ওই ফল্ট পয়েন্টের দুই মাথার ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ধরবো। আর যদি সিঙ্গেল সোর্স থাকে, তাহলে সোর্স যদি বলা থাকে, সোর্সের দুই মাথায় রেফারেন্স হিসেবে ধরবো। তো এইখানে আমরা এই ফল্ট পয়েন্টের এই দুই মাথায় যে ভোল্টেজ, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরবো, যেহেতু আমরা থেভেনিন এর সূত্রে জানি কি এরকম ওপেন সার্কিটের দুই মাথার ভোল্টেজ হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তো এই জন্য এটাই, এই ফল্ট পয়েন্টের দুই মাথার ভোল্টেজ হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। ভোল্টেজ এট ফল্ট পয়েন্ট ইজ ইকুয়াল টু কত হয়, 1 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি পার ইউনিট আমরা রেফারেন্স হিসেবে ধরলাম। এখন আসেন থেভেনিন ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তাহলে এই জায়গায় থেভেনিন ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কত পেলাম, জে অফ এটাকে 4 দিয়ে ভাগ দিলে যা হয়, ওই যে কিছুক্ষণ আগে যেটা বের করেছি আর কি। মানে এখানে যেহেতু এটাকে শর্ট করবেন, ভোল্টেজ সোর্স শর্ট করলে এই দুই মাথায় থেভেনিন রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কত দেখতে পাচ্ছেন, এই 4 জন প্যারালালে আছে এত। এখন ফল্ট কারেন্ট মানে কি, ফল্ট কারেন্ট মানে হচ্ছে থেভেনিন ভোল্টেজ বাই থেভেনিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, এখানে আর কেউ নাই, থেভেনিন ভোল্টেজ বাই থেভেনিন রেজিস্ট্যান্স। তো এই জায়গার থেভেনিন ভোল্টেজ কত পেয়েছেন, 1। এই জায়গার থেভেনিন রেজিস্ট্যান্স কত পেয়েছেন বা থেভেনিন রিঅ্যাকট্যান্স কত পেয়েছেন, জে অফ 0.04। এটাকে এটা দ্বারা ভাগ করলেই যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ফল্ট কারেন্ট। এটা হচ্ছে এই পদ্ধতিতে যদি আপনি সমাধান করতে চান। এখন ফল্ট কারেন্ট যদি আপনি জানেন, ফল্ট এমভিএ কিভাবে বের করে, আমরা তো জানি যে এমভিএ এটার ভিতরে কি আছে, কারেন্ট এবং ভোল্টেজের গুণফল, এই তো। আচ্ছা, এখন আসেন
এই যে কারেন্ট এবং ভোল্টেজের যদি গুণফল হয়, তাহলে এই থেভেনিনের এই দুই মাথায় ভোল্টেজ কত ছিল? 1 ছিল। এই থেভেনিনের দুই মাথায় কারেন্ট কত ছিল? এই যে মাত্র বের করলাম জে অফ 25। তাহলে এই জে অফ 25 শুধু ম্যাগনিটিউড যদি নেন, যে এটা বাদ দিলে শুধু 25, মানে কারেন্ট হচ্ছে 25 গুণ আর তার টার্মিনালে ভোল্টেজ হচ্ছে 1, এই দুইটাকে যদি গুণ দেওয়া হয় তাহলে ওই দুই মাথার কি বের হয়? ফল্ট এমবিএ পার ইউনিট এককে বের হয়। এখন এই পার ইউনিট এককে যদি আমরা এমবিএ তে কনভার্ট করতে চাই, কি করতে হবে? বেস এমবিএ দ্বারা গুণ করতে হবে। তো এটার বেস এমবিএ কত ধরা হয়েছে? 25 এমবিএ। তো এই 25 কে 25 এমবিএ বেস দ্বারা গুণ করলে 625 এমবিএ, ওই যে কিছুক্ষণ আগে যেটা বের করেছি ফল্ট এমবিএ, সেটাই বের হয়। তো এই পদ্ধতিটা আপনাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু কাজে লাগবে। আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু নেগলেক্ট করবেন না, এই পদ্ধতি নেগলেক্ট করবেন না, এটা কাজে লাগবে। ঠিক আছে? তো খুব সিম্পল বিষয়গুলো, যদি না বুঝেন প্রশ্ন করবেন। এটা একটু বোঝা গেছে? জি দাদা। জি দাদা, বুঝতে পারছি। জি, থেভেনিন ইকুইভ্যালেন্ট কেন খারাপ? থেভেনিন ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট কেন করতেছে এখানে? থেভেনিন ইকুইভ্যালেন্টটা বুঝতেছেন না? যে থেভেনিনের অঙ্ক করেন নাই? দাদা করছি, কিন্তু এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট কেন করতেছি এখানে? ও কেন করতেছি? এই যেগুলো প্যারালালে আছে, তো একটা যদি থাকতো তখন আর থেভেনিন করার দরকার নাই আর কি, এগুলো প্যারালালে আছে না। তো এখন আপনি মনে করেন কেমনে প্যারালাল করবেন? এখানে মধ্যখানে একটা ব্যাটারি আছে না, ভোল্টেজ সোর্স আছে না, বুঝেন নাই? এই দুইটা প্যারালাল করা যায়? যায় না তো। এটাকে শর্ট করলে না তারপরে যাবে, এই জন্যই থেভেনিনে যাচ্ছে। আচ্ছা, এরপর পরের অঙ্কে আসেন। ইফ এ 3-phase ফল্ট অকার এট এ পয়েন্ট এফ, এই পয়েন্ট এফ নামক এই জায়গাটাতে যদি 3-phase ফল্ট সংঘটিত হয়, দেন ক্যালকুলেট দ্য স্টেডি স্টেট ফল্ট কারেন্ট অ্যাজিউমিং নো লোড প্রায়র টু দ্য ফল্ট। তো এই ধরনের সার্কিট আমরা গত ক্লাসে করেছি, এর থেকে জটিল জটিল করেছি। তো এই জন্য আপনাদের এটা হয়তো খুব সহজ মনে হবে আজকে, যারা গত ক্লাসটি ভালো করে করেছেন। যে একটা জেনারেটরের দেখুন এমবিএ থাকে, কেবি থাকে, পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স থাকে, ট্রান্সফরমার থাকে, একটা ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স থাকে। আমরা যদি একটুকেই চিন্তা করি যে এই জায়গায় একটা ফল্ট হয়েছে, তাহলে আমাদের সূত্র কি কি বলতেছে, কি বের করতে বলে? আগে দেখেন, ক্যালকুলেট দ্য স্টেডি স্টেট ফল্ট কারেন্ট, মানে ফল্ট কারেন্ট বের করতে হবে। আচ্ছা, ফল্ট কারেন্ট জানতে গেলে আগে প্রথমে জানতে হবে ফল্ট এমবিএ কে। ফল্ট এমবিএ, এই জিনিসটাকে জানলেই আমরা ফল্ট কারেন্ট বের করতে পারবো। তো ফল্ট এমবিএটা কিভাবে জানে? ফল্ট এমবিএটা তো জানে হচ্ছে এইখান থেকে এই ফল্ট পর্যন্ত বাধাটা কত, সেটা যদি জানা যায়, বেস এমবিএ কে ওই বাধাটা দ্বারা ভাগ করলেই ফল্ট এমবিএ বের হয়। তাহলে বেস এমবিএ কত ধরবেন এটা আপনার ইচ্ছা। এই চাইলে আপনি 5 এমবিএ কেও বেস ধরতে পারেন, অথবা 3000 কেবিএ বা 3 এমবিএ কেও বেস ধরতে পারেন। এবার যেটাকে বেস ধরে আপনি অঙ্ক করেন সেটাই হবে। তো এখানে যেটা করা হয়েছে আমরা একটু দেখি, এখানে কোনটা ধরেছি, 5 এমবিএ কে ধরেছি। আচ্ছা, আমরা যদি 5 এমবিএ কে বেস ধরেন, মনে করেন এই 5 এমবিএ হচ্ছে বেস, তো বেস ধরলে এই জেনারেটরের জন্য এক্সট্রা কত আসবে? এটার জন্য আমরা যদি এটা চিত্র আঁকি এইভাবে, এই হচ্ছে জেনারেটর, এই হচ্ছে ট্রান্সফরমার, এই হচ্ছে ট্রান্সমিশন লাইন, আর এইখানে হচ্ছে ফল্ট। এই তো চিত্র তো এটাই হবে। তো এখন এই জেনারেটরের এক্সট্রা কত হবে? জেনারেটরের এক্সট্রা, যেহেতু এটাই বেস, এই 11 কেবিটাই যেহেতু বেস ধরলাম, আবার 5 এমবিএটাই যেহেতু বেস, তাহলে 20% মানে জে অফ 20, জে অফ 20 না, জে অফ 0.20 বা 0.2, এটাই হচ্ছে কত জেনারেটরের জন্য রয়ে যাবে। ট্রান্সফরমারের জন্য কত হবে? এখানে দেখুন বেসের মধ্যে পরিবর্তন আছে, বেস এমবিএ হচ্ছে 5, ট্রান্সফরমারের এমবিএ হচ্ছে 3, তাহলে চেঞ্জিং বেসের যে সূত্র সেখানে চলে যাব। তাহলে ট্রান্সফরমারের জন্য আমরা যদি বেস বের করি, এক্স টি সমান সমান কি হবে? বর্তমানে আছে কত? 0.05। ভোল্টেজের কোনো পরিবর্তন আছে? এখানেও 11, এখানেও 11, কোনো পরিবর্তন নাই। যদি পরিবর্তন না থাকে, কার পরিবর্তন আছে? বেসের পরিবর্তন আছে। তাহলে এমবিএ নিউ বাই এমবিএ ওল্ড, এমবিএ নিউ হচ্ছে 5, এমবিএ ওল্ড হচ্ছে 3।
3000 কেভিএ মানে 3 এমবিএ, ঠিক আছে। এইটা করলে আমরা ট্রান্সফরমারের এই এক্সটা কত বের করে ফেলতে পারবো। তো ট্রান্সফরমারের এক্সটা এখানে বসিয়ে দিব। এরপর ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের এক্সটা এটা অ্যাকচুয়াল দেওয়া আছে, তো অ্যাকচুয়াল যদি থাকে সেখান থেকে পার ইউনিটে কিভাবে কনভার্ট করে, অ্যাকচুয়াল বাই বেস। তাহলে বেস কিভাবে পায়, বেস পাই এই জায়গার কেবি এল এল স্কোয়ার বাই এমবিএ। এটা করলেই আমরা এই জায়গার বেসটাকে পেয়ে যাব, তাই না? তো এখন এই কেবিটা কত হবে, এই যে এইখান থেকে ট্রান্সফার হয়ে আসলে যে কেবিটা হবে সেটাই বেস কেবি হবে। তো এইখানের বেস ভোল্টেজ কত, 11 কেবি। এই 11 কেবিটা ট্রান্সফরমারে ঢুকলো, 11 বরাবর ঢুকলো, তাহলে এদিকে যেটা বের হবে বেস ভোল্টেজ হবে 33। ঠিক আছে, 11 যেহেতু মিলে গেছে, তাহলে এদিকে 11 ঢুকলো, ওইদিকে হবে 33। তার মানে এই ট্রান্সমিশন লাইনে বেস ভোল্টেজ হবে 33। তো আমরা এই জিনিসটাই এদিকে একটু দেখি। এই দেখুন এই কাজটাই করা হয়েছে, আর কিচ্ছু না। যে এই যে দেখুন জেনারেটর হচ্ছে 0.2, আর ট্রান্সফরমারটা এই যে দেখুন কনভার্ট করা হয়েছে 5/3 করে কনভার্ট করে বের করা হয়েছে। ট্রান্সমিশন লাইনেরটা এই যে দেখুন 30 ওহম তার হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইড বাই বেস 33 স্কোয়ার বাই 5, নিচের 5টা উপরে চলে গেছে। এইভাবে করে আমরা ট্রান্সমিশন লাইনের এক্স এর মানটাও নির্ণয় করলাম। তো ফল্ট কোথায় হয়েছে, এইখানে ট্রান্সমিশন লাইনের মাথায়। তাহলে রিঅ্যাকট্যান্স আপ টু ফল্ট পয়েন্ট, ওই ফল্ট পয়েন্ট পর্যন্ত রিঅ্যাকট্যান্সটা কত, এবার হিসাব করেন তো। এটার সাথে এটা তিনটা কিসে আছে, সিরিজে আছে না, ফল্ট পয়েন্ট পর্যন্ত। তাহলে তিনজনকে যোগ করলেই টোটাল রিঅ্যাকট্যান্সটা আমরা পেয়ে যাব। তাহলে লিখলাম এক্স ইকুইভ্যালেন্ট আপ টু ফল্ট পয়েন্ট ইজ ইকুয়াল টু জে অফ 0.2 প্লাস জে অফ 0.0833 প্লাস জে অফ 0.1377। এই তিনটাকে যোগ করলে জে অফ 421 পার ইউনিট আমরা ফল্ট পয়েন্ট পর্যন্ত টোটাল রিঅ্যাকট্যান্সের পরিমাণটা পেয়ে যাব। টোটাল রিঅ্যাকট্যান্স পেলে তো আমার আর কিচ্ছু লাগে না, কারণ আমার অঙ্কে কি বলে, আমার অঙ্কে বলতেছে যে বেস এমবিএ কত ধরা হয়েছে, বলা হচ্ছে 5 এমবিএ কে বেস ধরা হয়েছে। তাহলে এবার এক্স ইকুইভ্যালেন্ট ফল্ট পয়েন্ট পর্যন্ত কত, এত, এটাকে এটা দ্বারা ভাগ করলেই আমার ফল্ট এমবিএ পেয়ে যাব। আর ফল্ট এমবিএ পেলেই তাকে √3 ইন্টু ফল্ট পয়েন্টের কেবি, মনে রাখবেন এই কেবিটা কোনটা, 11 বসাবেন নাকি 33 বসাবেন, ওই ফল্ট যেখানে হয়েছে ওইখানের কেবিটা কত ছিল, ট্রান্সমিশন লাইনে ফল্টটা হয়েছে ওইখানের কেবি ছিল, বেস কেবি ছিল 33, এই জন্য ওই পয়েন্টের 33টা আমরা বসাবো। ওকে, তো ফল্ট কারেন্ট ইজ ইকুয়াল টু, এইভাবে আমরা এই যে ফল্ট এমবিএ যেটা ছিল সেটার দশমিকটাকে এই 3 ঘর এদিকে সরাই নিছি, মানে সহজ কথায় এই এমবিএ কে 1000 দ্বারা গুণ করলে এটা পাওয়া যায়। যেহেতু নিচেরটা কেবি, তাহলে এটা এমবিএ তে তো রাখতে পারবো না, এটা কেবিএ তে নিয়ে গেলাম, ডিভাইড বাই √3 ইন্টু কেবি দিলাম, তাহলেই ফল্ট কারেন্টের পরিমাণটা বের হয়ে গেল। একটু কি বুঝতে পেরেছেন? স্যার জি দাদা বুঝতে পারছি। ওকে, এখন আসেন অল্টারনেটিভ মেথড। এই অল্টারনেটিভ মেথডেও আপনারা করতে পারেন। সেম ভাবে দেখেন বেস কারেন্ট এট পয়েন্ট এফ, মানে ফল্ট পয়েন্টের বেস কারেন্টটা কত। তাহলে ফল্ট পয়েন্টের বেস কারেন্ট মানে বেস এমবিএ কে √3 কেবি দ্বারা ভাগ করলেই বেস কারেন্টটাকে কি করা যায়, পাওয়া যায়। এখন বেস কারেন্টটা বের করে রাখলেন, কারণ সামনে পার ইউনিট কারেন্টের সাথে বেস কারেন্ট গুণ দিলেই অ্যাকচুয়ালটাকে পাওয়া যাবে। তো ফল্ট কারেন্ট কি, ফল্ট কারেন্টটা আপনারা একটু দেখেন, এই চিত্রে একটু খেয়াল করেন যে এটার ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে এটাই হবে ফল্ট কারেন্ট। তো এখন এটার ভোল্টেজ কত, 1, বাধা কত, এই তিনজনের যোগফল, এই তিনজনের যোগফল হচ্ছে বাধা, আর ভোল্টেজ হচ্ছে 1। এই কাজটাই আমরা এখানে করেছি, আর কিচ্ছু না। দেখুন এই যে ভোল্টেজ হচ্ছে 1, বাধা হচ্ছে তিনজনের যোগফলটা, এটাকে এটা দ্বারা ভাগ করলে যে কারেন্টটাকে পাওয়া যাবে এটা হচ্ছে পার ইউনিট কারেন্ট। এখন পার ইউনিট কারেন্ট তো আর অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল পাবো কিভাবে, বেস কারেন্ট দ্বারা গুণ করলেই এই অ্যাকচুয়ালটাকে পাওয়া যায়, আর কিচ্ছু না। ঠিক আছে, বুঝা গেছে এই পর্যন্ত? জি ভাই, জি দাদা বুঝতে পারছি। ওকে, এখন আসেন আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। Calculate fault MVA and fault current for 3-phase fault on low tension side and high tension side of transformer. ট্রান্সফরমারের লো টেনশন সাইড এবং হাই টেনশন সাইড F1 F2 দুই জায়গাতেই ফল্ট হয়েছে। একবার F1 হিসাব করতে বলছে, মানে একবার F1 এ ফল্ট আর একবার F2 তে ফল্ট হিসাব করতে বলছে। ফল্ট এমবিও বের করতে হবে, ফল্ট কারেন্টও বের করতে হবে।
তাহলে আমরা যদি এটাকে একটা চিত্রে আঁকি, দেখতে এই ধরনের হবে। এই জেনারেটরের জন্য রিঅ্যাকট্যান্স, এই জেনারেটরের জন্য রিঅ্যাকট্যান্স, এই হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সফরমারের আগে একবার ফল্ট, ট্রান্সফরমারের পরে একবার ফল্ট। কনসিডারিং এ বেস অফ 6 MVA 11 kV অন লো টেনশন সাইড, মানে এই জায়গায় আমরা ট্রান্সফরমারকে বেস ধরবো। ট্রান্সফরমারের 6 MVA, এই যে দেখুন এই ট্রান্সফরমারের 6 MVA কে আমরা বেস ধরেছি। 11 kV মানে লো টেনশন সাইডের এই 11 kV এই সাইডটাকে আমরা বেস ধরবো। ঠিক আছে, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি ওই পাশে ধরলাম না কেন, 22 ধরলাম না কেন? আপনার যা মন চায়, আপনার যদি 22 ধরতে মন চায় 22 ধরেন গা, কোনো অসুবিধা নেই। আপনি যদি বলেন 6 MVA ধরবেন না, আপনি জেনারেটর ধরবেন 3 MVA 11 kV, তাও হবে, কোনো অসুবিধা নেই। কারণ সবাই কনভার্ট হলে আলটিমেটলি সবাই এক জায়গাতেই যাবে। ওকে, আপনারা চাইলে চেঞ্জ করে দিয়ে করে দেখতে পারেন। এই জায়গায় আমি যে এই বেসগুলো যে ধরা হচ্ছে, এতদিন যা অঙ্ক করিয়েছি যতগুলো বেস ধরা হয়েছে আপনারা বেস সব চেঞ্জ করে দেন। চেঞ্জ করে দিয়ে মন চাইলে এখানে 20,000 MVA ধরেন। এখানে আমার কথা যদি বিশ্বাস না হয়, 6 এর জায়গায় এখানে আপনি প্রয়োজনে 30 MVA ধরেন। এই 11 kV আপনি 11 kVর জায়গায় প্রয়োজনে আরো চেঞ্জ করে ধরেন, এটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন 11 না, আমি 22 kVর এই জায়গায় ধরবো, তাও আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। শেষ পর্যন্ত অঙ্ক দেখবেন আপনারটা আমারটা উত্তর একই। ঠিক আছে, তো এই হচ্ছে এই অঙ্কগুলোর মূল বিশেষত্ব, যে যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারে। তা আমরা এখন দেখি যে এই জেনারেটর যে দুইটাই যেহেতু একই, ইচ অফ 3 MVA 11 kV 15%, তো জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা কত আমরা দেখব। যেহেতু আমরা 6 MVA কে ধরেছি, জেনারেটরের MVA হচ্ছে 3 MVA, তাহলে এটাকে কনভার্ট করতে হবে। তো এই জন্য জেনারেটরের রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.15। এটাকে আমরা নিউ বাই ওল্ড MVA তে কনভার্ট করে নিলাম। ভোল্টেজ যেহেতু সেম, মানে এটাও 11 এটাও 11, তার মানে বেস এই ভোল্টেজের মধ্যে কোনো ঝামেলা নাই। এই জন্য আমরা ভোল্টেজ আর লিখলাম না, হলো কত 0.3 পার ইউনিট। এখন আসেন, দুইটা তো গেল, থাকলো কি ট্রান্সফরমার। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে? ট্রান্সফরমারের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ নাই, কারণ 6 MVA এটাই বেস, 11 kV এটাই বেস, তার মানে হচ্ছে যা আছে তা। ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স কত? 5%, মানে 0.05। এই হচ্ছে এটার চিত্র। এখন আমাদের কি করতে হবে? যদি F1 পয়েন্টে ফল্ট হয়, এই জায়গায় যদি ফল্ট হয়, ওকে, যদি F1 পয়েন্টে ফল্ট হয়, মনে করেন যে এইখানে ফল্ট হলো, তো এইখানে যদি ফল্ট হয়, বলেন তো এই শর্ট সার্কিট কারেন্ট গুলো এখান থেকে আসলো, এখান থেকে এসে এই দুজনে এই ফল্টের ভিতর দিয়ে ঢুকে আবার চলে আসবে না? এইভাবে ওইদিকে যাবে, ট্রান্সফরমারের ওইদিকে যাবে? যাবে না, যাবে না, কারণ ফল্ট আগেই হয়েছে। তাহলে আগে হলে ওই দিকের গুলা বাদ। ঠিক আছে, ওই দিকের গুলা বাদ, শুধু এইখানের রিঅ্যাকট্যান্সটা কত আমরা হিসাব করব। আচ্ছা, যখন ওই F2 তে ফল্ট হবে, F2 তে, তখন এখান দিয়ে আসবে, এই জন্য এই ট্রান্সফরমারের এটা সহ হিসাবে আনতে হবে। তখন এটা তো থাকবে না, তখন F1 তো নাই, F2 তে ফল্ট যখন হবে, এই দুইটা এইভাবে ট্রান্সফরমারে ঢুকে এইভাবে করে আসবে, তখন এই ট্রান্সফরমারের এটা সহ হিসাবে আমরা নিব। তো এই কাজটাই আমরা দেখিনি। ফর ফল্ট এট F1, তাহলে F1 এ যখন ফল্ট হয়েছে, মানে লো টেনশন সাইড আর কি ট্রান্সফরমারের, X ইকুইভ্যালেন্ট কত হবে? J অফ 0.3 ডিভাইড বাই 2, কত? J অফ 0.15। কোত্থেকে আসছে? এখানে দেখেন 0.3 0.3। তাহলে এটা আমরা যদি এই দুই মাথায় চিন্তা করি, থেভেনিন যদি চিন্তা করি, তাহলে এই ভোল্টেজ সোর্স দুইটা কি হবে? শর্ট। শর্ট হলে এই রিঅ্যাকট্যান্স দুইটা কিভাবে থাকলো? প্যারালালে না? এই দুই মাথার যদি ইকুইভ্যালেন্ট চিন্তা করি, ওই দিকের তো বাদ, এই দুই মাথার ইকুইভ্যালেন্ট চিন্তা করেন তো, এই দুইটা কিসে আছে এখন? প্যারালালে। তো প্যারালালে থাকলে দুই দ্বারা ভাগ করলে যে মান, প্যারালাল করলে একই মান না, যেহেতু সেম সেম। এই কারণেই J অফ 0.3 কে যদি এইভাবে দুই দ্বারা ভাগ করে দেওয়া হয়, ও প্যারালাল করলে যা, J অফ 2 দ্বারা ভাগ করলেও তা, J অফ 0.15 পার ইউনিট। তাহলে ওই অবস্থায় ফল্ট MVA কত হবে? যেহেতু ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স জেনে গেছেন ফল্ট পয়েন্টের, বেস MVA কে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স দ্বারা ভাগ করলেই ফল্ট MVA পাওয়া যাবে। ফল্ট MVA জানলে ফল্ট কারেন্ট কিভাবে? ফল্ট MVA এর সাথে 1000 গুণ ডিভাইড বাই √3 ইনটু কেভি দিলেই ফল্ট কারেন্টকে পাওয়া যাবে। কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? না ভাই। ওকে, এখন আসেন 2 নাম্বার পয়েন্ট, মানে F2 পয়েন্ট। তো F2 পয়েন্টে ফল্ট কিভাবে বের করবেন? F2 পয়েন্টে হচ্ছে HT সাইড, মানে ট্রান্সফরমারের ওই পার্টটা আর কি। তো সেটার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কিভাবে বের করবেন? এইখানের যেটা পেলেন সেটার সাথে ট্রান্সফরমারটা যোগ করে দিবেন, এই তো, আর কিচ্ছু না।
এই যে এই দুইটাকে প্যারালাল করলে যা পেলেন সেটার সাথে এই ট্রান্সফর্মার এটা যোগ করলেই তো এই দুই মাথায় যাবেন। তখন কিন্তু এটা নাই, কিন্তু হ্যাঁ এই F1 এটা নাই, এটা আবার এটা আছে মনে করেন না, এই জিনিসটা কিন্তু তখন নাই মনে করেন। হ্যাঁ, তো এই দুইটাকে প্যারালাল করবেন, করে এটা যোগ করলেই এই F2 পয়েন্টে চলে গেলেন না আপনি, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তো এই F2 পয়েন্টের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কত দেখাবে? 0.3 ডিভাইড বাই 2, এই একটা হলো, তার সাথে j of 0.05 যোগ করলেই এই জায়গার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স পাওয়া যাবে। এই যে কই গেল, এই j of 0.3 ডিভাইড বাই 2 প্লাস j of 0.05 সমান সমান কত? j of 0.2 পার ইউনিট। তো ওই F2 পয়েন্টের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স আপনি জানেন, তো ফল্ট এমবিএ কিভাবে বের করে? বেস এমবিএ ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স 30 এমবিএ। ফল্ট কারেন্ট কিভাবে বের করে? ফল্ট এমবিএ কে √3 কেবি দ্বারা ভাগ করে দেয়, শেষ। এইভাবে করে এই অঙ্কটা সমাধান হয়ে গেল। 5 নম্বর অঙ্কে আসেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? At 3 phase 50 Hz 1 MVA 66/3.3 kV power transformer having percentage reactance of 6% is connected singly to a 66 kV bus having fault level of 100 MVA. Calculate the fault level on both sides of transformer. তো এখানে আপনাকে বুঝতে হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। 3 phase 50 Hz 1 MVA 66/3.3 kV পাওয়ার ট্রান্সফরমার। তো এই হচ্ছে একটা পাওয়ার ট্রান্সফরমার। তো পাওয়ার ট্রান্সফরমারটা কিভাবে কানেক্ট করা আছে? যার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স, ওই পাওয়ার ট্রান্সফরমার পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স হচ্ছে 6%, এবং যেটা সিঙ্গলি মানে এককভাবে, একলা আর কি, এককভাবে কানেক্টেড করা আছে টু এ 66 কেভি বাস। এই বাসের ভোল্টেজ হচ্ছে 66 কেভি, যার ফল্ট লেভেল হচ্ছে 100 MVA। তাহলে খেয়াল করবেন, এই বাসের কিন্তু একটা ফল্ট লেভেল আছে, মানে এই বাসে যদি ফল্ট হয় তাহলে ফল্ট লেভেল বা ফল্ট এমবিএটা হচ্ছে 100 MVA। কার? এই বাসের ফল্ট এমবিএ দিয়ে দিয়েছে তারা। ক্যালকুলেট দ্য ফল্ট লেভেল অন বোথ সাইড অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের দুই পাশে যদি ফল্ট সংঘটিত হয়, এলটি এবং এইচটি, এলটির ক্ষেত্রে হলে ফল্ট লেভেল কত হবে, এইচটির ক্ষেত্রে হলে ফল্ট লেভেল কত হবে আপনাকে বের করতে হবে। তো এটার বিশেষত্ব কি খেয়াল করবেন, এই জায়গায় এই বাসের একটা ফল্ট সংঘটিত হলে ফল্টের এমবিএটা কত হবে সেটা কিন্তু তারা আগে থেকে টেস্ট করে মানটা দিয়ে দিয়েছে 100 MVA। এই হচ্ছে অঙ্কের বিশেষত্ব। তাহলে আমাদের সূত্রে চলে যান, সূত্রে, অন্য কিছু তাকানোর দরকার নাই। আমরা তবে এর আগে একটা ওই বেস সিলেকশন করে নিব, যে কনসিডারিং এ বেস অফ 1 MVA 66 kV অন বাস। এই বাসকেই আমরা কি করব, বেস হিসেবে নিব, যেহেতু বাসের ভোল্টেজ হচ্ছে কত, 66 kV। আবার এই 1 MVA হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের এমবিএ। তো যারই এমবিএ হোক না কেন, আমরা 1 MVA কেই বেস ধরবো, 66 kV কে মনে করেন কি ধরলাম, বেস ভোল্টেজ ধরবো। তো ধরে এক্সবি কি বাসের রিঅ্যাকট্যান্স? জি, এক্সবি, হ্যাঁ বাসের রিঅ্যাকট্যান্স। আমরা আসি, এটা কিন্তু দেওয়া নাই, এটা বের করব, যে আমরা এটা বের করে নিব। কিভাবে বের করব এই তরিকাটাই দেখাচ্ছি আপনাকে। জি ভাই। আচ্ছা, তো এইখানে মনে করেন এই ট্রান্সফরমারের এটা ছিল না, এটা নাই। তো এটা না থাকলে একটা বাস আছে, মনে করেন আপনাকে একটা প্রশ্নকর্তা বলছে যে আপনার কাছে একটা বাস আছে, এই বাসটার ফল্ট লেভেল হচ্ছে 100 MVA। শুধু একটু খেয়াল করেন, সব ভুলে যান, শুধু বলছে যে আপনার কাছে একটা বাস আছে, বাসের ফল্ট লেভেল হচ্ছে 100 MVA, এদিকে কিচ্ছু নাই। এই অবস্থায় আসেন, এই কথাটা ধরে আসেন যে আমরা সূত্র কি জানি, ফল্ট এমবিএ সমান বেস এমবিএ বাই এক্স ইকুইভ্যালেন্ট, জানি কিনা? জানি। তাহলে এখানে যেহেতু আমরা ফল্ট এমবিএ, বাসের ফল্ট এমবিএটা জানি, তাহলে এটাই চিন্তা করেন, এটাই হচ্ছে বাসের ফল্ট এমবিএ। বেস এমবিএ কত ধরে নিব, যে কোনো একটা ধরে নিলাম, আমরা ধরলাম যে বেস এমবিএ হচ্ছে 1 MVA ধরে নিয়েছি আর কি, যেহেতু ট্রান্সফরমারের 1, এই জন্য আমরা এখানে 1 ধরেছি। আপনারা চাইলে 5, 6, 7, 8 যে কোনো ধরতে পারেন। তাহলে এই বেস এমবিএ যদি 1 ধরা হয়, তাহলে বেস এমবিএ এর ঘরে 1
আর ফল্ট এমবি এর ঘরে হচ্ছে এই যে যেটা দেওয়া আছে বাসের ফল্ট এমবি হচ্ছে 100 এমবি। তখন এই বাসের বাধাটা কত ছিল, এই বাসের এই পয়েন্টে এক্স ইকুইভ্যালেন্ট কত ছিল, বাসের বাধা কিন্তু ওইদিকে আমরা আসিই নাই, এটা বাদ, এটা আমরা ক্রস করে দিয়েছি, এটা নাই। শুধু বাস যদি চিন্তা করেন, বাসের ফল্ট হচ্ছে 100 এমবিএ, তাহলে বাসের ফল্ট 100 এমবিএ। বাসের বেস আমরা ধরে নিলাম 1, তাহলে ডিভাইড বাই এক্স ইকুইভ্যালেন্টটা কার, বাসের এক্স ইকুইভ্যালেন্ট। তাহলে বাসের এক্স ইকুইভ্যালেন্ট কত বের হবে সেটাই আমরা এখানে দেখবো, যে এক্স ইকুইভ্যালেন্ট অফ বাস ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 1, আর এই এক্স ইকুইভ্যালেন্টটা এদিকে চলে আসছে, ফল্ট এমবিএটা নিচে নেমে গেছে, এই 1/100 মানে 0.1 পার ইউনিট। একটু বুঝছেন কিনা? জি ভাই, এখন বুঝতে পারছি। যে একটা বাসের ফল্ট এমবিএ দেওয়া থাকলে সেখানে তার একটা বাধা থাকবেই, তার একটা এক্স ইকুইভ্যালেন্ট থাকবেই। সেই এক্স ইকুইভ্যালেন্টটাকে বের করার তরিকা হচ্ছে এটা, যে ফল্ট এমবিএ দেওয়া আছে, উল্টা আর কি, এতদিন এই ফল্ট এমবিএটা বের করা লাগতো, এখন হচ্ছে তারা দিয়ে দিছে, আপনাকে ওই এক্স ইকুইভ্যালেন্টটা বের করতে হচ্ছে সেখান থেকে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে জি ভাই। বাসের এক্স ইকুইভ্যালেন্ট। এবার আসেন, এবার আমি চিন্তা করছি, ও বাসের তাহলে বাধাটা কত আমরা বের করলাম। কিভাবে বের করছি? বাসের ফল্ট এমবিএ থেকে সূত্র দিয়ে বাসের বাধাটা বের করে নিছি। আচ্ছা, বাসের বাধাটা যেহেতু আমরা এখন জেনে গেছি, এটার সাথে এবার আমরা একটা ট্রান্সফরমার এখানে বসাইছি, এই ট্রান্সফরমারটার হিসাব নিকাশ করব। এবার বলতেছে এই বাসের সাথে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স 6%, এই যে অফ 0.06, ঠিক আছে, তার এইচটি তে একবার ফল্ট হলো, এলটি তে একবার ফল্ট হলো, তখন আপনাকে এটাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা দেখেন, এই পাঁচটা আমরা কিভাবে বুঝলাম এইচটি? এই বাসটা 66 কেভি বলছে না, তাহলে ট্রান্সফরমারে 66/3, তাহলে 66টা ট্রান্সফরমারের 66 এর দিকেই তো থাকবে, তাই না? এই জন্য এটা এইচটি। আর এটা যদি 66 হয় ট্রান্সফরমারে, তাহলে এটা কি হবে, 3.3 মানে এলটি, লো টেনশন সাইডটা হবে। এখন আসেন, তাহলে বাসের বাধা হচ্ছে 0.01, এটা যেহেতু আমরা বুঝে গেছি, ট্রান্সফরমারের বাধা জে অফ 0.06। আচ্ছা, ট্রান্সফরমারের বাধার কোনো চেঞ্জ আসলো না কেন? কারণ ট্রান্সফরমারের এমবিএ হচ্ছে 1 এমবিএ। এই ট্রান্সফরমারের এমবিএ দেখেন বলে দিছে যে ট্রান্সফরমারের এমবিএ কোথায়, এই যে 1 এমবিএ, 1 এমবিএ 66/3.3 কেভি পাওয়ার ট্রান্সফরমার। তাহলে আমাদের বেস এমবিএও 1, ট্রান্সফরমারের এমবিও 1, আমাদের এই ট্রান্সফরমারের টার্মিনাল ভোল্টেজও 66, বেসের টার্মিনাল ভোল্টেজও 66, তার মানে ভোল্টেজও মিলছে, এমবিএ তেও মিলছে, তাহলে তাকে চেঞ্জ করার দরকার আছে? দরকার নাই। এই জন্য তার 6% মানে জি অফ 0.06 রেখে দিব, ওইটাই তার রিঅ্যাকট্যান্স। এখন আসেন, যেহেতু বাসেরটা জেনে গেছি, ট্রান্সফরমারটা জানি, তো এইখানে যদি ফল্ট হয়, এই F1 এ যদি ফল্ট হয়, এদিক থেকে চিন্তা করেন, F1 এ যদি ফল্ট হয়, তাহলে এরা কি কাজ করতে পারে? এই জায়গাটা F1 এ ফল্ট হলে এরা বেকার, তাই না? এদিক থেকে বাস থেকে সাপ্লাই যাচ্ছে, তো তাহলে F1 এই ফল্ট, এইখানে ফল্ট মানে কি, এইখান থেকে এই করে এইভাবে ঘুরবে, তাই না জিনিসটা? এরা তো কোনো কাজেই আসবে না F1 এ যখন ফল্ট হবে। তো এই কাজটাই আমরা করব, যে যখন ফল্ট লেভেল অন এইচটি সাইড, এই এইচটি সাইডে যখন ফল্টটা হবে, তখন কত আসবে, এই 100 এমবিএ থাকবে। বুঝতে পারছেন? 100 এমবিএ টা কিভাবে পেলাম আপনারা অঙ্ক করে চাইলে বের করতে পারেন, আমরা মুখস্থ লিখেছি। এই বাসের এখানে কত লেভেল ছিল, 100 এমবিএ লেভেল ছিল না? এখানে কত ছিল, 100, প্রশ্নে বলে দিছে না বাসের ফল্ট লেভেল হচ্ছে 100। এই বাসের ফল্ট লেভেল যা, এইখানের ফল্ট লেভেলও তা। তার কারণ এখানে আপনি করে দেখেন, করে দেখলে নিজেই বুঝতে পারবেন যে এটা ফল্ট লেভেলটা হচ্ছে কত, 100। এখন ফল্ট এমবিএ কিভাবে বের করে আসেন আমরা বলি। ফল্ট লেভেল অফ F1 পয়েন্টের আমরা, বা এই এইচটি পয়েন্টের ফল্ট লেভেল বের করতেছি। ফল্ট লেভেল মানে হচ্ছে বেস এমবিএ ডিভাইড বাই রিঅ্যাকট্যান্স আপ টু ফল্ট পয়েন্ট। তাহলে এই বাসের থেকে রিঅ্যাকট্যান্সটা কত, এই একটাই তো রিঅ্যাকট্যান্স শুধু, কত, 0.01।
এই 1 কে 0.01 দ্বারা করলে কত হয়? বুঝা গেছে কি? জি ভাই, বুঝতে পারছি ভাই। যখন আমরা ওই যেটা দেওয়া ছিল, আসলে তো আমরা এই ট্রান্সফরমার তো যখন হিসাবই করি নাই, তখনই তো আমরা পাইয়ে গেছি। পাইয়ে এর গেছি। এখন হ্যাঁ, চাইলে কেউ ওই পাইয়ে গেছি বুদ্ধি থাকলে সে ডাইরেক্ট ওই 100 এ বসাতে পারে। আর আপনি জি ভাই, তারপরও কারণ অঙ্কের মাধ্যমে যদি কারণ দেখতে চান, কারণ আমাদের ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স তো আসেই নেই হিসাবে আসেই নাই তখন তো। F1 হ্যাঁ, এ ফল্ট। ঠিক আছে। জি ভাই, জি আচ্ছা, ভাই, যখন F2 তে ফল্ট মানে লো টেনশন সাইডে যখন ফল্ট হবে, তখন এবার তো ট্রান্সফরমার আসবে। এবার তো আর বাদ দিতে পারবেন না, তাই না? জি ভাই, হ্যাঁ, এবার ট্রান্সফরমারকে নিয়ে আসেন। তাহলে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কত হবে? এটা যোগ এটা হবে না? এই যে 0.01 প্লাস জি ভাই, 0.06 দুইটাই যোগ করলাম, করলে কত হয়? 0.07 পার ইউনিট হয়। তো টোটাল ফল্ট পয়েন্টের রিঅ্যাকট্যান্স পেয়ে গেলেন। তাহলে ফল্ট লেভেল কিভাবে বের করবেন? বেস এমবিএ ডিভাইড বাই এই রিঅ্যাকট্যান্স। টোটাল। ঠিক আছে, 14.3 এমবিএ। এই বুঝা গেছে না? জি ভাই। Okay. দাদা বুঝতে পারছি। ফল্ট কারেন্ট তো আর বের করতে বলে নাই। হ্যাঁ, না কারেন্ট বের করতে হবে না, ফল্ট লেভেল বের করতে হচ্ছে। ফল্ট লেভেল মানে ফল্ট এমবিএ কে বলে আর কি। হ্যাঁ, জি ভাই। তো এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। খুব দ্রুত শেষ হয়ে গেছে না আজকে পর্বটি? আসলে ছোট ছিল ক্লাসটি। তো বলেন না ভাই, খুব আপনাদের। সুন্দর বুঝতে পারছি। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে আজকের ক্লাসে? না দাদা, কোনো কোশ্চেন নাই। যার আছে উনিই করেন, আমার নাই। আচ্ছা, দাদা আমার একটা ছিল অবশ্য, বলবো? বলেন বলেন। দাদা 3 নাম্বার পেজে আমি তো হ্যাঁ মানে একটু 3 নাম্বার পেজে যাবেন? হ্যাঁ, আসছি, বলেন। 3 নাম্বার না দাদা, এটা আরো সামনে নাকি? কি কি বলেন কোনটাতে? হ্যাঁ দাদা, এই 3 নিচে নিচে হ্যাঁ, নিচে অঙ্কে। যান। ট্রেস মানে বলছি, ওখানে আমি যে মানে টার্মিনাল ভোল্টেজটা বের করলাম। হ্যাঁ এই না, আর একটু উপরে টার্মিনাল যে ভোল্টেজটা বের করলাম, এখানে তো যোগ হওয়ার কথা ছিল না, এটা ওয়াইন্ডিং এর না? এটা 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 হ্যাঁ এইটা। এটা মোটর না, মোটর না, মোটর কি লোড না? জি জি, তো লোড হলে কি হয়? মানে লোডে তো এখানে চিত্রতে বুঝতেছি এটা তো হবে, এটা মানে বিয়োগ হবে, কিন্তু এটা তো মানে ওয়াইন্ডিংটা তো ভিতরে। এই দাঁড়ান দাঁড়ান, দেখেন হ্যাঁ এই ওয়াইন্ডিংটা ভিতরে না? হ্যাঁ, জি ভিতরে। এটা ভিতরে। তাহলে জি মোটরের দুই মাথায় আপনি দেখতে পাচ্ছেন, এই দুই মাথায় কত ভোল্ট? বি। জি জি বি না? জি দাদা, জি ভি। এখন বলতেছে মোটরের যেটা হচ্ছে একদম ভিতরের যে মানে জায়গাটা, যেখানে হচ্ছে মোটর ঘূর্ণন শক্তিটা তৈরি করে, ফ্লাক্স রিলেটেড যে জায়গাটা, সেই দুই টার্মিনালের ভোল্টেজটা কত? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি দাদা। বুঝছেন? জি এই ইজি yes, মানে yes. কি? ইজি মানে আসলে এটা তো উৎপন্ন কাল্পনিক। ভোল্টেজটা। হ্যাঁ, উৎপন্ন ভোল্টেজটা কিন্তু ঠিক তেমনই এটা। বুঝছেন? তাহলে এটা এইখানে জি যত দাদা, বাধা, বুঝছি। রাস্তার যত বাধা বাদ দিয়ে দিতে হবে না? হ্যাঁ এই ঠিক আছে দাদা, আদাব। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন? স্যার। না দাদা, আজকে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এমডি আব্দুল্লাহ আলামিন কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ স্যার। বলেন। স্যার, এই যে সিমেট্রিক্যাল ফল্টটা যে আবার একটু বলতেন, এটাকে ফল্টটা সে যে বুঝতে পারছে, কিন্তু আসলে এটাকে সিমেট্রিক্যাল কেন বলা হচ্ছে আর কি, যদি আবার একটু বলতেন আর কি। সমান সমান কারেন্ট প্রবাহিত হবে, তিন ও, ফেজের মধ্যে সমান সমান কারেন্ট প্রবাহিত হবে, সেই জন্য। এটা শুধু, হ্যাঁ স্যার, এটা কি শুধু থ্রি ফেজ সিস্টেমের জন্য নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিক্যাল অবশ্যই থ্রি ফেজ।
ও, আর সিঙ্গেল ফেজে কখনো হয় আর কি? সিঙ্গেল ফেজে যদি সিঙ্গেল ফেজের ফল্ট গুলা তো আনসিমেট্রিক্যাল ফল্ট, ও, কারণ ঠিক আছে। সিঙ্গেল ফেজ বলতে তো কিছু না, ওরা জি থ্রি জি। ফেজের কেউ না হয় কোনো একটা পার্ট আর কি, মানে থ্রি হ্যাঁ ফেজ। স্যার, হ্যাঁ স্যার। তো থ্রি ফেজের একটা লাইনে ফল্ট হয়েছে, বাকিরা ভালো আছে, তার মানে কি আনসিমেট্রিক্যাল ফল্ট। ওগুলো আমরা দেখবো সামনে, আমাদের আনসিমেট্রিক্যাল ফল্টের ক্লাস আছে, সিমেট্রিক্যাল শেষ হলেই ওটা শুরু হবে। ঠিক আছে, থ্যাংক তো ইউ। এইখানে মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে এই সিমেট্রিক্যাল ফল্ট কিন্তু খুব ডেঞ্জারাস, মানে পাওয়ার সিস্টেমের জন্য হিসাব সোজা, এই দেখেন কত সোজা, সহজে আমরা ফল্ট কারেন্ট বের করতে পারতেছি, কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্টে এই ফল্ট কারেন্ট বের করতে আমাদের জান প্রাণ বের হয়ে যাবে। দেখেন সিমেট্রিক্যাল ফল্ট কিন্তু হিসাব সহজ, কিন্তু সিস্টেমের জন্য খুব বেশি ক্ষতিকর, কারণ প্রচুর পরিমাণ ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, সিস্টেমকে ড্যামেজ করে দেয়। বুঝতে পারছেন? জি জি স্যার। আর স্যার, হ্যাঁ বলেন। হাফ ট্রানজিয়েন্ট যে রিঅ্যাকট্যান্সটা, এটা কি স্যার আমরা যখন ওই মানে অল্টারনেটর স্টার্ট করব তখন কি এই জিনিসটা হয় স্যার? মানে অল্টারনেটর যখন স্টার্ট করবেন তখন কি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স পাওয়া যায়, এটাই বলতেছেন? কি স্যার, মানে শুরু থেকে যে না ফিটা পাবো? না না না, যখন ফল্ট হবে, মনে করেন পাওয়ার সিস্টেমে একটা অল্টারনেটর সাপ্লাই দিচ্ছে, কোনো একটা লোডে সাপ্লাই দিচ্ছে বা কোনো একটা টার্মিনাল দিয়ে পাওয়ার নিয়ে গেছে, হঠাৎ করে যখন ফল্ট সংঘটিত হবে, তখন তার মধ্যে যে রিঅ্যাকট্যান্সটা আমরা দেখতে পাই, সেই রিঅ্যাকট্যান্সটাই হচ্ছে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। মানে ফল কন্ডিশন হতে হবে আর কি? মানে ফল কন্ডিশনের প্রথম 2 থেকে 3 সাইকেল, এই টাইমটাতে যে রিঅ্যাকট্যান্স শো করে সেটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। আবার এর 3 থেকে 4 সাইকেল পরে গিয়ে যে রিঅ্যাকট্যান্সটা শো করে সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স। এরপরে আবার যখন সে ফল্ট রিমুভ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তখন যেটা শো করে সেটা হচ্ছে স্টেডি স্টেট। জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমি একটা অল্টারনেটর যখন আমি ওই রানিং করাচ্ছি তখন আর কি এটা ভিত্তি স্টেডি যে স্টেট যে তার রিঅ্যাকট্যান্স রিঅ্যাকট্যান্স পাবো সেটা একটা স্টেডি রিঅ্যাকট্যান্স। জি জি, স্টেডি স্টেট রিঅ্যাকট্যান্স। জি স্যার, এখানে ট্রানজিয়েন্ট বা সাবট্রানজিয়েন্ট কোনোটা থাকবে না আর কি? থাকে না, হ্যাঁ, ফল্ট হলে ওই দুইটা আসবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এমডি আশিকুজ্জামান। হ্যাঁ, দাদা আদাব। জি আদাব। দাদা ওই আমার সুইচ গেয়ার বই একটা মানে একটা বিষয় বুঝতেছি না। হুম ওই যে লাইটিং স্টকের মানে দুই ভাগে ভাগ করেছে, একটা ডাইরেক্ট লাইটিং স্টক, একটা ইনডাইরেক্ট স্টক স্যার। হুম স্যার ডাইরেক্ট স্টকের মধ্যে স্যার এ স্টক আর বি স্টক, এই স্টক আর বি স্টক স্যার বুঝতেছি না। লাইটিং স্ট্রোক, এ স্ট্রোক, বি স্ট্রোক, বজ্রপাত, বহুত কিছু যদি পড়াইতে হয়, তো মেঘে মেঘে চার্জ টুর্স বহুত কিছু হিসাব করতে হবে। হুম এ স্ট্রোক, বি স্ট্রোক পড়াইতে হবে। একটা তাই হচ্ছে যে আপনার হুম তাই একটু ধারণা দিলেই হয় স্যার। ধারণা দিলে হবে। এ স্ট্রোক, বি স্ট্রোক মূলত ধারণা জানি, এটা আসলে ওই বাংলা বই আছে তো, ইংরেজি বই পাইনি আমি, বইটা নিয়ে আসি, লাইনে থাকেন। বলে স্ট্রোক বলা হয় যে চার্জিং করে না, মানে ওইটা থেকে স্ট্রোক, আর বি স্ট্রোক হচ্ছে নির্দিষ্ট বস্তুকে চার্জিং করে স্ট্রোক। বইয়ের যেভাবে ভাষা বুঝাইছে স্যার, বইয়ের ভাষা বুঝতেছি না। বুঝাই দিবে, আমি কিছু বলতে চাইতেছি না। আচ্ছা, এ স্ট্রোক এবং বি স্ট্রোক, আশিকুজ্জামান, কি দাদা? এ স্ট্রোক এবং বি স্ট্রোকের বিষয়টা দেখেন। মনে করেন এটা হচ্ছে ম্যাক, সরি,
এটা হচ্ছে ম্যাক, ঠিক আছে। এইখানে আপনার মনে করেন একটা উঁচু দালান আছে, উঁচু দালান কোঠা আছে। তখন এই উঁচু দালান কোঠা কি চার্জ যুক্ত বলেন তো? উঁচু দালান কোঠার চার্জ কি? দালান মানে হচ্ছে মাটির সাথে লাগানো, আর মাটির সাথে লাগানো মানে তার চার্জ হচ্ছে নেগেটিভ। তো যখন এইখানে ম্যাগের মধ্যে যখন এরকম পজিটিভ চার্জ আসবে, তখন এই পজিটিভ চার্জ গুলো এই নেগেটিভ দ্বারা আকৃষ্ট হবে আর মধ্যখান দিয়ে চলে আসতে চাইবে। তো এইখানে বাতাস যখন আর্দ্রতার কারণে, এইখানে যে বাতাসগুলো থাকবে দুইটার মধ্যখানে যে বাতাস, তখন বাতাসগুলো যখন আর্দ্রতার কারণে ইয়া হবে আপনার আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হলে তখন এই আয়োনাইজকৃত বাতাস তো পরিবাহী হিসেবে কাজ করে, আমরা জানি। এটার মধ্য দিয়ে এটার এই জায়গায় ফ্লাশ ওভার হবে, হয়ে মাটিতে এইখানে চলে যাবে। এই স্ট্রোকটার নাম হচ্ছে এয়ার স্ট্রোক। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে এয়ার স্ট্রোক। আচ্ছা, এরপরে আসেন বি স্ট্রোকের জন্য এই ধরনের ঘটনা ঘটতে হয় না। মনে করেন এটা হচ্ছে মেঘ খন্ড একটা, এটা আর একটা মেঘ খন্ড, ঠিক আছে। এটা মনে করেন পজিটিভলি চার্জ হয়ে আছে কোনোভাবে, মানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, এটাতে মনে করেন কোনো কারণে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। তো এরকম দুইটা মেঘখণ্ড পজিটিভ এবং নেগেটিভ চার্জ যদি পাশাপাশি যায়, তখন দুইজনের মধ্যে একটা ফ্লাশিং হয়, দুইজনের মধ্যে একটা আকর্ষণ হলে তো যেহেতু প্লাস মাইনাস একটা চার্জের আকর্ষণ হয়, তখন একটা ফ্লাশ হয়, তখন এইখানে একটা স্ট্রোক সংঘটিত হয়, সেটার নাম হচ্ছে বি স্ট্রোক। এটা যদি ট্রান্সমিশন লাইনের কাছাকাছি হয় তখন কি হবে? না, এই ধরনের কোনো কিছু না। ট্রান্সমিশন লাইনে কাছাকাছি মানে সবচেয়ে বেশি হতে পারে, তার কারণ এই যে এটা যেতে দেখতেছেন, কারণ ট্রান্সমিশন টাওয়ার মানে হচ্ছে এই এয়ার স্ট্রোক হবে। এই দেখেন এখানে একটা যদি টাওয়ার থাকে, টাওয়ারটা যদি এরকম থাকে, আর টাওয়ারের এই মাথাটাই হচ্ছে গ্রাউন্ড করা, মানে সবার উপরের স্কায়ারটা, তো এটাই যদি মাটি হয় তাহলে সে অনেক আগেই মাটিকে পেয়ে গেল না। এটা যদি মাঠ হয় তাহলে এই মাঠে আসা সহজ নাকি এখানে আসা সহজ? এই একটুক জায়গা অতিক্রম করলেই সেই টাওয়ারের এখানে আসতে পারে। এই জন্য ট্রান্সমিশন টাওয়ারের উঁচুতে এয়ার স্ট্রোক সংঘটিত হতে পারে, বি স্ট্রোক না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি জি। ট্রান্সমিশন লাইনের কাছাকাছি কেউ যদি ফটকা ফুরায় তাহলে এখানে কি কোনো সমস্যা হবে? ট্রান্সমিশন লাইনের কাছাকাছি কি ফটকা যদি ফোটানো হয়? বাজি জি বাজি ফুটানো হলে তো এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে যে ওখানে যে ফ্ল্যাশের একটা সৃষ্টি হয় ফটকা ওখানে, না, এই ধরনের কোনো কিছু হবে না। ঠিক আছে, ওকে। আর কেউ কোনো প্রশ্ন করবেন? এমডি মিজানুর না রহমান দাদা, কিছু বলতেছেন? না দাদা আজকে কিছু বলবো না। ও, কান্না করতেছেন দেখি, কি সমস্যা? না আমার সর্দি দাদা। ও আচ্ছা, আমি তো মনে হচ্ছে আয় রে, কি রে, কেন কান্দি দিচ্ছে ছেলেটা, কি হইলো এবার? না দাদা ওয়াজের শব্দ হইতেছে তো আজকে ক্লাসের মধ্যে সারাটা ক্লাসে গেল ওয়াজ, আপনার আশেপাশে মনে হয় ওয়াজ হইতেছে। প্রচুর ফটকা শুরু হয়েছে দাদা। আচ্ছা, ওয়াজের শব্দ কোথায়, আপনার ওখানে? না আপনার এই যে এখান থেকে আসতেছে। আস্তে আস্তে শুনতেছেন? এটা কি বেশি শোনা যাচ্ছে না? না ভাই, বেশি তো শুনতে পাচ্ছি না। কই? আচ্ছা দাদা, হ্যাঁ, এই ছোট একটা কোশ্চেন। আচ্ছা, বজ্রপাতের সময়ে এই ট্রান্সমিশন লাইনের কাছাকাছি দাঁড়ানো ভালো নাকি খোলা জায়গায় দাঁড়ানো ভালো, মানে কোনটা সুবিধাজনক? সুবিধা অসুবিধা আসলে বললে ভুল হবে। এখানে দুই ক্ষেত্রেই বিপদ আছে, ট্রান্সমিশন লাইনের পাশেও বিপদ আছে, আবার খোলা মাঠেও বিপদ আছে। খোলা মাঠে সবার উঁচু আপনি, তাহলে সে এখন মনে করেন এটা বজ্রপাত আসতেছে,
তো তার টার্গেট হচ্ছে কোথায়? এই মাটিতে যাওয়া, খোলা মাঠে। এখন এই বাতাস অতিক্রম করা অনেক কষ্ট, মধ্যখানে আপনি এখানে দাঁড়াইয়া তাকে সহযোগিতা করলেন, তার মানে আপনার মাথায় পড়লে সে দ্রুত মাটিতে যেতে পারে, এই জন্য এখানে আপনি কমপ্লিটলি অনিরাপদ। আচ্ছা, এইখানে যদি দাঁড়ান তখন কি হবে? যখন এইখানে বজ্রপাত পড়বে তখন এই গ্রাউন্ডে যে কারেন্টটা যাবে, এই কারেন্টের ব্যাপ্তি এইভাবে যাবে। এখানে একটা গ্রাউন্ড ম্যাশ অ্যানালাইসিস আছে এখানে, মানে আমরা যখন ট্রেনিং করি, আমার কাছে এই মুহূর্তে ম্যাটেরিয়ালস নাই, মানে এক সময় অনেক ট্রেনিং করছি তো এগুলো নিয়ে, তখন এই ডাটাগুলো দেখছি আর কি। আমার যতটুক মনে পড়ে আবছা আবছা আমি ওইটা দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, যে এইটার মধ্যে একটা মানে একটা নির্দিষ্ট এলাকা এই পর্যন্ত এই গ্রাউন্ড কারেন্টটা এইভাবে যায় এরকম। তো আপনি যদি এইখানে দাঁড়ায় থাকেন তখন কিন্তু এই বজ্রপাতের এই কারেন্টটা কিন্তু আপনাকেও ইন্ডিউসড করে যাবে। তার একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে থাকাই যাবে না। এখানে থাকলেও বিপদ, ওখানে থাকলেও বিপদ, এই জন্য। আচ্ছা, তার মানে এই নিকটে থাকলে নিচ থেকে ইনডিউস হ্যাঁ, হওয়ার সম্ভাবনা। নিচ থেকে ইনডিউসড হবে। হ্যাঁ, সম্ভাবনা না, হবে হবে। একদম বেশি কাছে থাকলে ডাইরেক্ট হবে, যত দূরে থাকবেন তত কম হবে। আচ্ছা আচ্ছা, এই জন্য দুইটাই অনিরাপদ। ঠিক আছে, তাহলে তাহলে তো ভাই আমরা বাঁচতেই পারবো না ভাই বজ্রপাত পড়লে। তো ট্রান্সমিশন লাইনের নিচে আপনার বজ্রপাতে যাইতে বলতেছে কে? না ভাই, খোলা মাঠেও তো হ্যাঁ, খোলা মাঠেও সমস্যা, সব জায়গাতেই খোলা মাঠেও ঝামেলা, এটা ঠিক। তো এটা সবচেয়ে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন ম্যাগনেটিক পিলার গুলো তুলে ফেলছি, তো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে বোকামি ছিল আর কি বাংলাদেশের মানুষ এটাকে। সেকেন্ড উঠতেছে ভাই। হ্যাঁ, এটাকে বিক্রি টিক্রি করে খাইয়া টাইয়া কাম শেষ। হ্যাঁ, এটাই হচ্ছে যে সবচেয়ে বড় বোকামি ছিল, কারণ এগুলোর দ্বারা এই বজ্রপাত হচ্ছে যে সেখানে পড়তো, তো তখন একটা নির্দিষ্ট রেঞ্জে আসলে চুম্বকীয় তরঙ্গের তো একটা ক্ষমতা থাকে, আপনারা জানেন সবাই। চুম্বকের মানে আকর্ষণে হচ্ছে যে তার দিকে ধাবিত হতো ফ্লাক্স গুলো, মানে এই চার্জ গুলা, আর এই জায়গায় মানুষ বেঁচে যাইত। তো এই কারণে হচ্ছে ঘর বাড়ি কিংবা হচ্ছে দেখা যাচ্ছে আপনার দালান কোঠা যদি না থাকে, সেখানে আশ্রয় না নিতে পারলে বিপদ আর কি, এরকম পরিস্থিতিতে। তো যাই হোক, তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি, ভালো থাকবেন। ওকে।